আজকে আমরা ম্যাথমেটিক্যাল ফিজিওলজির চতুর্থ লেকচার নিয়ে হাজির হয়েছি। তো এর আগের দিন তৃতীয় লেকচারে আমি বলেছিলাম যে আমরা ক্লাসিফিকেশন অফ ফিক্সড পয়েন্ট এটা থেকে শুরু করব। তো এটাকে আমি একটু ডিপলি পড়াতে চাই, এবং এটা যেহেতু এই পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা অন্যান্য ব্যাপারগুলোকে কানেক্ট করবে। যারা একটু হায়ার স্টাডি করতে চায় বা ম্যাথমেটিক্যাল ইকোলজিতে ভালো করতে চায়, সেটার জন্য আমাকে এই ক্লাসিফিকেশন অফ ফিক্সড পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। বাট এখানে এই সাবজেক্টে হয়তো বা বেশি একটা গুরুত্বপূর্ণ না, বা কিভাবে কিভাবে আসলো এবং এই চিত্রের মধ্যে এখানেই কেন সেন্টার হলো, স্টেবল স্পাইরাল কেন এখানে হলো, আনস্টেবল কেন ডেল্টার উপরে হলো, এগুলোর ব্যাখ্যা আমি একটু ডিটেলস করতে চাই। এই কারণে এই ভিডিওতে আমরা ক্লাসিফিকেশন অফ ফিক্সড পয়েন্ট এটা নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি চলে যাব বাইফার্কেশনে। তো সহজ কথা বলতে হলে যে ক্লাসিফিকেশন অফ ফিক্সড পয়েন্ট, বা এই যে ফিগারটা দেখছো এখানে, এই অংশটাকে কেন স্যাডেল পয়েন্টস বলছি, বা এই যে একটা তীর চিহ্ন দিয়ে বলছে নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট, এটা কেন এরকম হলো, বা এখানেই কেন এটা নন আইসোলেটেড ফিক্সড পয়েন্ট, স্টার কি, ডিজেনারেট নোট কি, এগুলাকে আমি বিস্তারিত একটা ভিডিও করতে চাই। সেখানে হয়তো বা 1 ঘন্টা 15 মিনিট লাগতে পারে যদি এগুলার পুরো ডিটেলস ক্যালকুলেশন করতে চাই বা ব্যাখ্যা করতে চাই, যেটা এই বইতে নাই। সেই কারণে এই ভিডিওটা আমরা পরবর্তীতে আপলোড করব। ক্লাসিফিকেশন অফ ফিক্সড পয়েন্ট নিয়ে পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। আর সাধারণত তুমি এমনিতে জেনে নিতে পারো, সেটা হচ্ছে যে এই যে একটা ম্যাথ দেওয়া আছে, একটা ম্যাথ, সেটার জন্য একটুখানি জেনে নিতে পারো, যে আমি বলে দিতে পারি ব্যাপারটা কি হয়েছে। দেখো, যদি তোমরা ফোর্থ ইয়ারে একটা কোর্স ছিল শ্রদ্ধেয় অ্যানলা স্যারের কোর্স, সেখানে আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর দ্বারা আমরা বলতে পারতাম যে একটা ফিক্সড পয়েন্ট সেটা কি স্টেবল হবে না আনস্টেবল হবে নাকি স্যাডেল পয়েন্ট হবে। তো সেখানে ক্যালকুলেট করতে গিয়ে আমরা একটা ব্যাপার করেছিলাম এরকম, সেটা তোমাদের মনে আছে। শর্টকাটে যদি তোমাদেরকে বলতে চাই, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে কোন একটা ম্যাট্রিক্সের 2/2, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স 2/2, এই ধরনের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে আইগেন ভ্যালু এবং দুইটা আইগেন ভ্যালু পাবো আমরা 2/2 এর ক্ষেত্রে। এই আইগেন ভ্যালুর সমষ্টি হবে ওই ম্যাট্রিক্সের ট্রেসের সমান, আর আইগেন ভ্যালুর দুইটার গুণফল হবে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সমান। আচ্ছা, ডিটারমিনেন্টের সমান। তো এখান থেকে আমি একটা কনক্লুশন টানতে পারি সহজ কথায়। দেখো, এখান থেকে এই যে এটা থেকে একটা কনক্লুশন টানতে পারি। সেটা কি বলছে, দেখো, আমরা যদি ডিটারমিনেন্ট কখনো নেগেটিভ পাইয়া যাই, এদিকে তাকাও, যে ডিটারমিনেন্ট যদি কখনো নেগেটিভ পাই, নেগেটিভ পাওয়ার অর্থ কি? দেখো, λ1 এন্ড λ2 এর গুণফল নেগেটিভ। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হচ্ছে, হয় দেখো, λ1 হচ্ছে ধরো পজিটিভ, এবং অবশ্যই অবশ্যই λ2 কে তাহলে নেগেটিভ হতে হবে, কারণ দুইটার গুণফল হচ্ছে নেগেটিভ, তাই না? অথবা এরকমও হতে পারে যে λ1 নেগেটিভ এবং λ2 হচ্ছে পজিটিভ। তো তোমরা দেখবা ওই কোর্সে পড়েছিলা, যে কোনো একটা আইগেন ভ্যালু যদি পজিটিভ হয়ে যায়, যদি দুইটাই পজিটিভ হয়ে যায়, তখন ওইটাকে আমরা আনস্টেবল বলবো। আর যদি ধরো এই যে একটা দেখো, এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট কেসে λ1 গ্রেটার দেন 0, তার মানে এর জন্য আমরা হচ্ছে আনস্টেবল একটা ব্যাপার পাবো। বাট λ2 এর জন্য সেখানে আবার প্রবেশ করবে। তো এখানে দেখো, একবার প্রবেশ করে নেগেটিভের জন্য প্রবেশ করে, আর একবার হচ্ছে দেখো পজিটিভের জন্য বের হয়ে যায়। এই যে ঘটনা, এটাকে বলা হয় হচ্ছে তোমার স্যাডেল পয়েন্ট। যদি কখনো দেখতে পাও যে অল আইগেন ভ্যালু পজিটিভ, তখন এটাকে আমরা বলবো আনস্টেবল। আবার বলছি, অল আইগেন ভ্যালু, ধরো λ1 λ2 এরা হচ্ছে নেগেটিভ, তখন এটা হচ্ছে আমাদের স্টেবল পাবো। আর যদি কখনো দেখো λ1 এবং λ2, এটা হচ্ছে 2/2 এর ক্ষেত্রে বলতেছি, এটা হচ্ছে আনস্টেবল পাবো। এবং যদি কখনো দেখো λ1 এবং λ2 এর গুণফল, এখানে কিন্তু আমি কমা কমা ইউজ করছি, যে এইটা ফার্স্টের ক্ষেত্রে, সেকেন্ডের ক্ষেত্রে, এখানে কিন্তু থার্ডের ক্ষেত্রে কিন্তু আমি গুণ গুণ বলতেছি, যে এদের গুণফল যদি নেগেটিভ হয়ে যায়, এর ব্যাখ্যা কি? যে কোনো দুটা জিনিসের গুণফল নেগেটিভ মানে হয় λ1
এটা নেগেটিভ, ল্যামডা 2টা হচ্ছে পজিটিভ, অথবা এটা হতে পারে যে ল্যামডা 1টা পজিটিভ, ল্যামডা 2টা নেগেটিভ, এরকম ঘটনা ঘটতে পারে। এই 3 নাম্বার কেসকে যদি তুমি ভাঙো এরকম হয় যে দুইটা জিনিসের গুণফল নেগেটিভ, মানে কি বোঝায়? যে কোনো একটা নেগেটিভ। এটা যদি হয় তখন এটাকে আমরা বলবো হচ্ছে স্যাডেল পয়েন্ট। তো এইটাও এক ধরনের আনস্টেবল বলা হয়। তারপরে এই ধরনের আনস্টেবলকে আমরা বলবো স্যাডেল পয়েন্ট। তো এটা হচ্ছে শর্টকাট যারা এই ম্যাথটা করতে চাও। এখানে দেখবা এই যে একটা 2/2 স্কয়ার ম্যাট্রিক্স আছে, এর আইগেন ভ্যালু বের করে দেখবা যে আইগেন ভ্যালু একটা আসতেছে পজিটিভ এবং একটা আসতেছে নেগেটিভ। এই কারণে এখানে এটা যেটা পাই আমরা বলবো এই যে এখানে ফিক্সড পয়েন্টের ক্ষেত্রে যে সেই ফিক্সড পয়েন্টটা হবে হচ্ছে তোমার স্যাডেল পয়েন্ট। ঠিক আছে? তো এটা একদম শর্টকাট, যারা একদম একটুখানি শিখতে চায় তাদের জন্য। কিন্তু এটার ডিটেলস ক্যালকুলেশন আছে যে কিভাবে কি আসলে এই যে ফিগারটা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা পরবর্তী দিন একটা বিস্তারিত 1 ঘন্টা 20 বা 30 মিনিট এরকম একটা ভিডিওর মাধ্যমে বলবো। তো আমরা এখানে যেতে চাই, এখানে এটুকু শেষ। শর্টকাট হচ্ছে এইটুকু জানলেই হয়ে যাবে, যারা শর্টকাট শিখতে চায় এইটুকু জানতে হবে। ওকে, এরপরে আমরা চলে যেতে চাই হচ্ছে বাইফার্কেশন। আসলে আমরা এই চ্যাপ্টারটাই কমপ্লিট করতে চাই। বাইফার্কেশন কি এটা একটু আমাকে জানতে হবে। তো এই কারণে আমি কিছু কিছু কথা লিখে রাখছি। তো প্রথমে মানে কি থেকে আসছে বাইফার্কেশন ব্যাপারটা, এরকম একটা ফিল হতে পারে। তো বাইফার্কেশন ব্যাপারটা হচ্ছে একদম একটা গুরুত্বপূর্ণ এবং সহজ ব্যাপার, যে আমরা কখনো কখনো দেখতে পারি এমন ঘটনা আমাদের চোখের সামনে আসে, বা এরকম কিছু ডিনামিক্স নিয়ে আমরা কাজ করি যেখানে ফিক্সড পয়েন্ট আমার ধ্বংস হতে পারে আবার তৈরি হতে পারে। আমরা এরকম দেখি। তুমি বলতে পারো না আমি তো দেখি না, এরকম বলতে পারো তর্ক করার জন্য যে আমি তো দেখি না। হ্যাঁ, আমি তোমাকে দেখাবো, এই কারণে বলছি তুমি কিছু কিছু ব্যাপার জাস্ট একটু খেয়াল করো, তাহলেই হয়ে যাবে যে ফিক্সড পয়েন্ট কখনো কখনো ধ্বংস হতে পারে আবার তৈরিও হতে পারে। শুধু এই ঘটনাই ঘটে না, খালি ফিক্সড পয়েন্ট ধ্বংস এবং তৈরি না, কখনো কখনো দেখা যায় এরকমও হয় যে তাদের স্ট্যাবিলিটি চেঞ্জ হয়। ফিক্সড পয়েন্টের স্ট্যাবিলিটি, ধরো একটা ফিক্সড পয়েন্ট আগে যে ছিল হচ্ছে ধরো তোমার আনস্টেবল, সে জাস্ট একটা ভ্যালুর আমি চেঞ্জ করে দিলাম, সে স্টেবল হয়ে যাচ্ছে। তো এই যে ঘটনাটা কি, এই ঘটনাটাকে আমি বাস্তব জীবনের সাথে আমরা মিল করতে পারি। কিরকম কিরকম মিল করতে পারি? আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, যদিও আমরা কোনো দলের সমর্থক নয়, সেখানে রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে আমরা মিলাতে পারি। যেমন মনে করো ফিক্সড পয়েন্ট একটা রাজনৈতিক দল, মনে করো ফিক্সড পয়েন্ট হচ্ছে একটা রাজনৈতিক দল। তো এখানে আমরা একটু লিখতে চাই যে আমি কি ঘটনাটা বলছি, যে ফিক্সড পয়েন্ট ফিক্সড পয়েন্ট পিটি দ্বারা আমি পয়েন্ট বুঝাচ্ছি, এটা একটা জাস্ট বাংলাদেশের পলিটিক্যাল পার্টি। ওকে, পলিটিক্যাল পার্টি। তা তোমরা জানো নিশ্চয়ই, এটার একটা জলজ্রান্ত উদাহরণ আছে। পলিটিক্যাল পার্টি কিছুদিন আগে একজনের ধ্বংস হয়েছে। ঠিক একই ধরনের একটা পলিটিক্যাল পার্টি আছে যাদের পাওয়ার বেড়েছে। তার মানে কি হলো, একটা হচ্ছে ডিস্ট্রয় হয়েছে আর একটা আবার ক্রিয়েট হয়েছে। তা এইটা দেখো, তা ফিক্সড পয়েন্টকে আমি কি দিয়েছি? বাংলাদেশের পলিটিক্যাল পার্টি। সেই পলিটিক্যাল পার্টির কারো কেউ কিন্তু দেখবা যে ক্ষমতা বাড়ছে, আবার কারো কিন্তু অন্য অন্য দেশে চলে যেতে হয়েছে, মানে ধ্বংস হয়েছে। শুধু তাই না, আরেক দল আছে যারা হচ্ছে তাদের রাজনৈতিক যে ক্যারিয়ার ছিল, যে তারা ছিল আগে মনে করো একটা পন্থী, এখন তারা আবার চেঞ্জ করছে যে না আমি তো এটা ছিলাম না। তো এরকম ব্যাপারটা দেখো, রাজনৈতিক দল কখনো ধ্বংস হতে পারে, আবার কখনো সৃষ্টি হতে পারে, মানে পাওয়ার সৃষ্টি হতে পারে। আবার এরকম ধরনের মানুষ আছে যে আগে একটা রাজনৈতিক দল করত, ঠিক একটু বিপদ হয়েছে তো তো সে পরিবর্তন করে ফেলছে। তো এইটাও আমাদের এই যে যে ঘটনাটা, এইটাকে আমরা বলতে পারবো যে বাইফার্কেশন। এখানে যা কিছু হবে, মানে তোমার ফিক্সড পয়েন্ট ক্রিয়েট হওয়া, ধ্বংস হওয়া, কিংবা তাদের স্টেবিলিটি চেঞ্জ, এই ঘটনাগুলোকে আমরা বাইফার্কেশন বলতে পারবো। তাহলে আমরা যারা ম্যাথমেটিক্সে পড়ি তারা কিন্তু এই যে রাজনৈতিক ব্যাপারটা, পলিটিক্যাল পার্টি, সেটাকে আমরা বলতে পারবো যে বাংলাদেশের বাইফার্কেশন কোথায় কোথায় ঘটছে। তো এটা একটা জাস্ট একটা এক্সাম্পল হলো। তো এই যে যে এই ধরনের একটা চেঞ্জ, এবং দেখো এই যে ফিক্সড পয়েন্ট ক্রিয়েট হওয়া, ধ্বংস হওয়া এবং স্টেবিলিটি চেঞ্জ হওয়া, এগুলো সব কিছুকে আমরা পরবর্তী জীবনে বলি যে এটা কোয়ালিটেটিভ চেঞ্জ। কেন কোয়ালিটেটিভ? তোমরা যারা শুধুমাত্র মনে রাখো যে কোয়ালিটেটিভ চেঞ্জের মধ্যে কিছু ব্যাপার আছে। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস আগে আমরা বুঝি যে কোয়ালিটেটিভ
অ্যানালাইসিস নামে একটা ব্যাপার আমরা পরবর্তী জীবনে পড়ি। তো সেখানে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস বলতে আমরা প্রথমে ফিক্সড পয়েন্ট বা স্টেডি স্টেট বলি অনেক সময়, যে স্টেডি স্টেট, ফিক্সড পয়েন্ট বা স্টেডি স্টেট ক্যালকুলেশন করি এবং তার স্টেবিলিটি ক্যালকুলেশন করি। এটা আমার কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে আছে। দেখো, কোয়ালিটেটিভ অ্যানালাইসিসকে মনে করে ফিক্সড পয়েন্ট বা স্টেডি স্টেট ক্যালকুলেট করা, তারপর সেই স্টেডি স্টেটের স্টেবিলিটি ক্যালকুলেট করা, তারপর আমরা আরো কিছু কাজ করে থাকি, নুন ক্লাইন এবং তোমার আছে হচ্ছে ফেজ প্লেইন অ্যানালাইসিস, এগুলো সব কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে পড়ে। দেখো, কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে কিন্তু ফিক্সড পয়েন্ট বা স্টেডি স্টেট এবং স্টেবিলিটি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই, এগুলো সব কিন্তু কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে পড়ে। তাই এই যে দেখো, আমরা বলতেছি যে ফিক্সড পয়েন্ট ধ্বংস হচ্ছে অথবা তৈরি হচ্ছে অথবা ফিক্সড পয়েন্টের স্টেবিলিটি চেঞ্জ হচ্ছে, তো এই যে ব্যাপারটা, এটা আসলে কিন্তু কোয়ালিটেটিভ এর চেঞ্জ হয়, কারণ কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের অন্তর্ভুক্ত এরা। তাহলে এই কারণে পরবর্তী লাইনে আমরা দেখো এখানে লিখে রাখছে যে দিস কোয়ালিটেটিভ চেঞ্জ, দিস বলতে এখানে বহু বচন বোঝাচ্ছে। এবং দেখো, বহু বচন বলতে কি কি ঘটনা ঘটছে আমরা কিন্তু আগেই বলে আসছি। দেখো, এখানে ফিক্সড পয়েন্ট ক্রিয়েট হতে পারে, আবার ধ্বংস হতে পারে, আবার তাদের স্টেবিলিটি চেঞ্জ হতে পারে। এই যে যে চেঞ্জগুলো আছে, আর এগুলো যেহেতু কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে পড়ে, এই কারণে বলছে দিস কোয়ালিটেটিভ চেঞ্জ ইন দ্য ডিনামিক্স আর কল্ড বাইফার্কেশন। এই ধরনের কাজগুলো যদি হয়, আমি যদি কখনো দেখি যে ফিক্সড পয়েন্ট ধ্বংস হয়েছে কোথাও, বা কোথাও ক্রিয়েট হয়েছে, বা কোথাও তাদের ফিক্সড পয়েন্টের স্টেবিলিটি চেঞ্জ হয়েছে, যেমন আনস্টেবল ছিল স্টেবল হয়েছে, আবার স্টেবল ছিল আনস্টেবল হয়েছে, এই ঘটনাগুলো যদি ঘটে কোথাও, তাহলে সেটাকেই আমরা বলবো হচ্ছে বাইফার্কেশন। এবং যেই ভ্যালুর জন্য বা যেই প্যারামিটারের ভ্যালুর জন্য এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ ধ্বংস হতে পারে বা তৈরি হতে পারে, সেই ভ্যালুটাকে বলবো আমরা হচ্ছে বাইফার্কেশন পয়েন্ট। যেমন আমাদের দেশে বা আমাদের একটা ঘটনা ঘটে গেছে, বাইফার্কেশন পয়েন্ট হচ্ছে 5ই আগস্ট। ঠিক আছে, দেখবা ওই 5ই আগস্টের পর এক দলের, 5ই আগস্টের আগে এক দলের ক্ষমতা ছিল, আর 5ই আগস্টের পরে আরেক দলের ক্ষমতা হয়েছে। এই যে 5ই আগস্ট, এটাকে আমরা বলবো বাইফার্কেশন পয়েন্ট। আর 5ই আগস্টের আগে যাদের পাওয়ার ছিল, 5ই আগস্টের পরে তাদের পাওয়ার নাই, এই ঘটনাটাই হচ্ছে বাইফার্কেশন। সহজ ভাষায় আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি। সেই এক্সাম্পলটা কি কি দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে পাস মার্ক। আগে আমাদের যারা ছিলাম, আমরা যারা ছোটকালে আমাদের জীবনে 33 মানে 33, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মার্ক ছিল। তুমি যদি 33 পাও তাহলে পাস, 33-এর কম পাইলে ফেল। তার মানে দেখো, তোমার 33 এমন একটা মার্ক যেটা তোমার ছাত্র জীবনের, তুমি কি পাস করছো না ফেল করছো, এইটা একটা মানে চেঞ্জ করতে পারে ব্যাপারটা। এই কারণে আমি মানে মনে রাখার জন্য আমরা বলতে পারবো যে এই যে 33, এটা একটা বাইফার্কেশন পয়েন্ট। তাহলে সংক্ষেপে আমি যদি একবার রিকল করি যে ফিক্সড পয়েন্ট আর কিছুই না, সরি মানে বাইফার্কেশন আর কিছুই না, সেটা হচ্ছে জাস্ট ফিক্সড পয়েন্ট। দেখবো আমি কোথাও কি তৈরি হয়েছে কিনা বা ডিস্ট্রয় হয়েছে কিনা, বা কোথাও কি ফিক্সড পয়েন্টের স্টেবিলিটি চেঞ্জ হয়েছে কিনা। যদি এরকম কোনো কিছু ঘটে থাকে, এগুলোকে যেহেতু কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের অন্তর্ভুক্ত, যদি এই ধরনের কোয়ালিটেটিভ চেঞ্জ হয়, তখন আমরা বলবো যে এখানে একটা বাইফার্কেশন হয়েছে, এবং যেই প্যারামিটারের কারণে এই ঘটনাটা ঘটবে তাকে আমরা বলবো বাইফার্কেশন পয়েন্ট। তা আমাদের 3টা ফান্ডামেন্টাল বাইফার্কেশন আছে, যদিও আমাদের 4 ধরনের বাইফার্কেশন আমরা পড়ি মাঝে মাঝে, 4 ধরনের। আর একটা বাইফার্কেশন আছে, যেখানে 3টা দেখতে পাচ্ছ তোমরা, আর একটা বাইফার্কেশন আছে, সেটা হচ্ছে হোপ বাইফার্কেশন। তা আমরা একদম শেষে এই 3টা শেষ হয়ে গেলে আমরা হোপ বাইফার্কেশন সম্পর্কে একটুখানি আলোচনা করে তারপর আমরা হচ্ছে ভিডিওটা শেষ করব। তা আমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা একটু বলে নেই। আমাদের সহজ ভাষায় বলে যে আসলে বাইফার্কেশন কি, তাই তুমি এই কথাগুলো লিখবা। কোন কথাগুলো লিখবা আমি যদি একটু মুছে দেই যে কোন কথাটুকু তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো কিভাবে আসে, প্রথম আসতে পারে বাইফার্কেশন কি এবং বাইফার্কেশন পয়েন্ট কি, এটা আসতে পারে। তা তুমি একদম সরাসরি এতটুকু দিয়ে দিবা, এবং এটা তো সহজ, আমরা তো বলে ফেলছি এতক্ষণ ব্যাখ্যা সহকারে। এবং আবার কখনো কখনো জাস্ট 14 মার্কের জন্য একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে যে
তিনটা ফান্ডামেন্টাল বাইফার্কেশন আছে, তাদেরকে তোমরা বর্ণনা করো। তাহলে তোমাকে এইটা হচ্ছে এই কোশ্চেনটা 14 মার্কে যদি আসে শুধু কেবলমাত্র, তাহলে এইটা আসতে পারে যে তিনটা ফান্ডামেন্টাল বাইফার্কেশন আছে, তাদেরকে তুমি ব্যাখ্যা করো। তো তোমরা যখনই বলবে তিনটা ফান্ডামেন্টাল, তখন তুমি হচ্ছে নিবা স্যাডেল নোড বাইফার্কেশন, ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন আর পিস ফর্ক বাইফার্কেশন। আর একটা যে বাইফার্কেশন আছে সেটা হচ্ছে হোপ বাইফার্কেশন, কিন্তু সেটা ফান্ডামেন্টালের মধ্যে পড়বে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা একটু মনে রাখতে হবে। তাহলে এই কারণে আমি লিখছি উই বিগিন উইথ দ্য মোস্ট থ্রি ফান্ডামেন্টাল বাইফার্কেশন। এক নম্বরে কি? স্যাডেল নোড বাইফার্কেশন, ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন, পিস ফর্ক বাইফার্কেশন। আমরা এখন শুরু করতে চাই হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্যাডেল নোড বাইফার্কেশন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে তিনটাই এখানে গুরুত্বপূর্ণ, তিনটাই পড়তে হবে। হোপ বাইফার্কেশন আমাদের একটু একটু এখানে কম লাগে। আচ্ছা, এবার তোমরা জানো যে আমরা জানি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম আছে, তাই না? সেটা হচ্ছে কি? কোয়াড্রেটিক ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে, এখানে আমি একটু লিখে দেই, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা তখনই কোয়াড্রেটিক এখানে যখন এটা হচ্ছে 0 না। দেখো, আমরা কিন্তু বলি যে এটা একটা কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণের মানে স্ট্যান্ডার্ড ফর্ম, এটা বলি। ঠিক তেমনি স্যাডেল নোড বাইফার্কেশনেরও একটা তোমার স্ট্যান্ডার্ড ফর্ম আছে, যে আমি যদি দেখি কখনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম অর্ডারের আছে বা এরকম রূপে আছে। পৃথিবীর সবকিছুর একটা রূপ আছে। যেমন মনে করো, তোমরা জানো আমি মানে জাস্ট এই গল্পগুলো বলা হয় হচ্ছে তোমার মনে থাকার জন্য, মানে আগের সাথে কেন তুলনা করা হয়, আগের সাথে এই কারণে তুলনা করা হয়, তখন তোমার মনে হবে যে তুমি আসলে আগে এগুলো সব পড়ে আসছো, আগের সাথে যদি মনে করো। দেখো, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন স্টুডেন্টদেরকে বহুপদী পড়াই বা পলিনোমিয়াল, তখন কিন্তু আমরা অ্যালজেব্রার সাথে তাকে পরিচয় করাই দিই। অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিতীয় অ্যালজেব্রিক এক্সপ্রেশনও বলে বা বীজগণিতীয় রাশিও বলতে পারো। তখন আমরা বলি যে দেখো, বীজগণিতীয় রাশির রূপটা হচ্ছে এরকম, আর এক্স টু দি পাওয়ার আর এরকম আকারে যদি কিছু থাকে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালজেব্রা। ঠিক আছে? আর যদি এরকম থাকে, আর দ্বারা আমি এখানে রিয়েল নাম্বার বুঝাচ্ছি, আর এক্স দ্বারা এখানে ভ্যারিয়েবল বুঝাচ্ছি, এরকম যদি থাকে আর এক্স টু দি পাওয়ার ডব্লিউ এখানে, তখন এটাকে আমরা বলি পলিনোমিয়াল। দেখো, এটা একটু লিখে দিই, পলিনোমিয়াল। দেখো, পৃথিবীর প্রত্যেকটা ব্যাপারের একটা রূপ আছে। এই দেখো, এই কারণে বললাম এটারও একটা রূপ আছে, যে এরকম যদি তুমি দেখতে পাও, সরি, এটাকে আমরা অ্যালজেব্রা বলবো, যদিও এটাকে আমরা অ্যালজেব্রা বলবো। ওকে, একটু লিখে দিই অ্যালজেব্রা। ওকে, এবার আবার আমরা এখান থেকে একটা রিলেশনও পারি, যে সকল পলিনোমিয়ালই হচ্ছে তোমার অ্যালজেব্রা, কিন্তু সকল অ্যালজেব্রা পলিনোমিয়াল নাও হতে পারে। ঠিক আছে? এগুলা পড়াই। এখানে ডাব্লিউর একটু পরিচয় দেওয়া দরকার। ডাব্লিউ হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার কি? হোল নাম্বার হচ্ছে 0 ইনক্লুডিং ন্যাচারাল নাম্বার। ওকে, সেই হিসেবে আমরা স্টুডেন্টকে এভাবে শিখাইতাম যে এক্স টু দি পাওয়ার -2, দেখো -2 কিন্তু 0 ইনক্লুডিং ন্যাচারাল নাম্বারের মধ্যে নাই, তার মানে এটা হচ্ছে অ্যালজেব্রা। দেখো, ওই রূপে তুমি যদি সাজাও অ্যালজেব্রা, এই যে এই রূপে যদি সাজাও অ্যালজেব্রার রূপে, যে ভাই আমাকে একটু দেখান তো এটা কি অ্যালজেব্রার রূপ কিনা, তাহলে আমি বলবো দেখো, এটার 1 আছে সামনে, যেটা হচ্ছে আর রিয়েল নাম্বারের মধ্যে পড়ে, আর এক্স এর জায়গায় এক্স দাও, আর এই যে -2 এটা কিন্তু আর, তা দেখো এই রূপের সাথে মিলছে, এই কারণে এটা হচ্ছে অ্যালজেব্রা, বাট এটা পলিনোমিয়াল না। তোমাকে বলছিলাম যে সকল অ্যালজেব্রা পলিনোমিয়াল নাও হতে পারে, এরকম একটা কথা বলছিলাম। তাহলে এই আলোচনাটুকু থাকুক, কারণ এটার সাথে আমরা একটা কিছু মিলাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এরকম আমাদের স্যাডেল নোড বাইফার্কেশনেরও একটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফর্ম আছে। তার স্ট্যান্ডার্ড ফর্মটা কি? স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এরকম থাকবে, একটা ফার্স্ট অর্ডার সিস্টেম থাকবে, আমি একটু দাগাই দিচ্ছি, ফার্স্ট অর্ডার সিস্টেম থাকবে, এবং যেটা দেখতে কিরকম এরকম থাকবে, আর প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। তোমরা জানো এটাকে ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে। ওকে, তো এরকম আকারে থাকবে। আবার বলছি আর প্লাস এক্স স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে একটা প্যারামিটার, এবং এই যে আরটা বিভিন্ন সময় বিভিন্ন মান নিতে পারে। ঠিক আছে? এখন আমরা দেখতে চাই যে এখানে কিভাবে স্যাডেল নোট হইলো, স্যাডেল নোট বাইফার্কেশন আসলে কি, এটা হচ্ছে আমরা জানতে চাই। ঠিক আছে, আমি এটা বুঝলাম যে এটার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা, আপনি বললেন এটার স্ট্যান্ডার্ড ফর্ম, সেটা আমরা মেনে নিলাম যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। বাট স্যাডেল নোট বাইফার্কেশন আসলে কি বুঝায়, সেখানে একটু আমাকে বলেন তো, যে স্যাডেল নোট বাইফার্কেশন আসলে কি বুঝায়। স্যাডেল নোট বাইফার্কেশন আর কিছুই বুঝায় না, সেটা হচ্ছে একদম সহজ কথা মনে রাখবা, এখানে এই ক্ষেত্রে
জাস্ট ফিক্সড পয়েন্ট ক্রিয়েট হবে অথবা ধ্বংস হবে। জাস্ট আবার বলছি, স্যাডেল নোড বাইফারকেশন যদি কখনো দেখো এই কন্ডিশনটা ঘটছে কোথাও, এই যে ফার্স্ট অর্ডার যে সিস্টেমটা আমি দেখলাম, ফার্স্ট অর্ডার সিস্টেম, এখানে যদি আমরা দেখতে পাই যে ফিক্সড পয়েন্টের ক্রিয়েট বা ধ্বংস হয়েছে, জাস্ট এইটুকু যদি ঘটে, তখন আমরা ওই ধরনের বাইফারকেশনকে বলবো হচ্ছে স্যাডেল নোড বাইফারকেশন। আর যদি কখনো দেখি যে ফিক্সড পয়েন্টের স্টেবিলিটি চেঞ্জ হয়েছে, তাহলে এই যে এই ঘটনা যদি দেখি কখনো কোনো ফিক্সড পয়েন্টের স্টেবিলিটি চেঞ্জ হয়, তখন আমরা তাদেরকে বলবো হচ্ছে ট্রান্সক্রিটিক্যাল। তাহলে এখান থেকে আমরা দুইটা ব্যাপার নিতে পারি। এখানে একটু দাগায় রাখো, যদি কখনো দেখো যে এই ঘটনা ঘটছে, আমি এই কালারে নিয়ে আসি, এই ঘটনাটা ঘটছে, এই যে যেটা আমি বক্স করলাম, এই কালারটার নাম আমি জানি না, যে ফিক্সড পয়েন্ট ক্যান, কখনো যদি দেখো ফিক্সড পয়েন্ট তৈরি কিংবা ধ্বংস হয়েছে, তাহলে এটাও কিন্তু এক ধরনের বাইফারকেশন। আবার স্টেবিলিটি চেঞ্জ হওয়া, এটাও কিন্তু এক ধরনের বাইফারকেশন। মানে যে কোনো একটা ঘটুক, তার সেটাকেই আমরা বাইফারকেশন বলবো। আবার বলছি, অর স্টেটমেন্টের ব্যাখ্যা কিন্তু আমাকে জানতে হবে। অর, এই যে অর স্টেটমেন্ট আছে, আমি একটু কথাটা বলে যাই। অর স্টেটমেন্ট, অর বা অথবা, এখানে একটা কথা আছে। অথবার ব্যাখ্যা হচ্ছে, ধরো তুমি হচ্ছে এরকম করলা যে তুমি খুব ছোট, মনে করো 10 এর পরীক্ষা দেওয়ার পরে অনেক সময় পরীক্ষা ভালো হইলে এসে বলে যে আমাকে, বাবা মার কাছে বলে যে আমাকে মোবাইল মোবাইল অথবা, অথবা বললাম, হ্যাঁ মোবাইল অথবা ল্যাপটপ দিবে। এখানে আমি এল দ্বারা ল্যাপটপ বোঝাচ্ছি। দেখো তোমাকে মোবাইল দিচ্ছে, ল্যাপটপ দেয় নাই, তুমি কিন্তু খুশি কেন? কারণ তুমি বলছো অথবা। এই দেখো আমি খুশির জায়গায় টিক দেবো। আচ্ছা তোমাকে বলছে আচ্ছা মোবাইল দেবো না ল্যাপটপ দেবো, তুমি কিন্তু খুশি। আচ্ছা তোমাকে বলছে মোবাইলে দেবো ল্যাপটপ দেবো, তুমি কিন্তু খুশি। তাহলে ওই যে অর স্টেটমেন্ট বা অথবা যখন থাকবে, তখন মানে হচ্ছে যে কোনো একটা হইলেই সেটা মানে তুমি খুশি। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে বলবো, যে যে কোনো একটা সত্য হলে ওটা কাজ করবে। তার মানে তুমি যে এখানে ডেফিনেশনটা পড়ছিলা যে ফিক্সড পয়েন্ট কখনো ধ্বংস হতে পারে, যদি ধ্বংস হয় এটাও এক ধরনের বাইফারকেশন হবে। যদি তৈরি হয় ফিক্সড পয়েন্ট, সেটাও বাইফারকেশন। যদি তাদের স্টেবিলিটি চেঞ্জ হয় বা ফিক্সড পয়েন্টের স্টেবিলিটি চেঞ্জ হয়, সেটাকেও আমরা বাইফারকেশন বলতে পারবো। অর্থাৎ এই যে যে ব্যাপারগুলো, তাদের সমষ্টি বাইফারকেশন, কিন্তু যে কোনো একটা ঘটলেই হবে। আর যদি সব ঘটে তাহলে তো আরো ভালো, এটা ব্যাপার না আমাদের। তাহলে যদি কখনো দেখো ফিক্সড পয়েন্ট ধ্বংস বা তৈরি হচ্ছে, তখন এটা কিন্তু বাইফারকেশন। এই ধরনের বাইফারকেশনকে আমরা বলবো স্যাডেল নোড বাইফারকেশন। লিখে রাখো, স্যাডেল মানে আমি সংক্ষেপে বলে দিলাম, স্যাডেল নোড বাইফারকেশন। যদি কখনো দেখো যে ফিক্সড পয়েন্টে স্টেবিলিটি চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা পরে দেখবো, আস্তে আস্তে যাবো। তুমি তো আমি পুরাটা বর্ণনা করব, এখনই তো সবকিছু ব্যাখ্যা করে দিতে পারবো না, আস্তে আস্তে যাবো, এবার বলবো, তুমি সেটা মিলাই নিবা শুধুমাত্র। ঠিক আছে? তাহলে যদি কখনো দেখো যে ফিক্সড পয়েন্টের স্টেবিলিটি চেঞ্জ হয়েছে, স্টেবিলিটি চেঞ্জ মানে কখনো একটা ফিক্সড পয়েন্ট ধরো স্টেবল ছিল, সে আনস্টেবল হইলো, বা আনস্টেবল ছিল সে স্টেবল হইলো, এরকম যদি হয়, তখন এই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সক্রিটিক্যাল। ট্রান্সক্রিটিক্যাল ট্রান্সক্রিটিক্যাল বাইফারকেশন। ওকে। আচ্ছা, আরেকটা আছে না পিস ফর্ক, সেটাকে আমরা একটু পরে জানবো, সেটার জন্য আমি একটা টেবিল করে রাখছি, সেটা তোমাকে দেখাবো। তা আমরা দেখতে চাই যে স্যাডেল নোডে তাহলে কি ঘটবে, আমরা দেখতে চাই প্যারামিটারের কোন ভ্যালুর জন্য তোমার হচ্ছে এই ফিক্সড পয়েন্টের ক্রিয়েট বা ডিস্ট্রয় হচ্ছে, এটা আমরা খুঁজে বের করতে চাই। তাহলে আমরা একটু যেতে চাই, তার আগে দেখো এটা যদি আমরা ফিগার আঁকি তাইলে কিন্তু পাওয়া যাবো, ফিগার আঁকলেই পাওয়া যাবে। এখন ফিগার আঁকার জন্য বিভিন্ন টেকনিক আছে, তুমি যে কোনো টেকনিক ইউজ করতে পারো। দেখো তোমার ওই ব্যাপারটা দেওয়া ছিল হচ্ছে dx dt ইকুয়ালস টু r প্লাস x স্কয়ার। এখন দেখো এই আরটা কিন্তু একটা প্যারামিটার, তা আমরা ল অফ ট্রাইকোটমি নামে একটা ব্যাপার আছে, ল অফ ট্রাইকোটমি। তো এটা ট্রাইকোটমি, এটা খুব একটা ইম্পর্টেন্ট ল, এবং এটা 10 এ আছে, 10 এ জেনারেল ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বারস, সেটার মধ্যে তুমি এগুলো পাবা, যে ল অফ ট্রাইকোটমি। যদি এটা রিয়েল অ্যানালাইসিস ফার্স্ট পেপারে আবার আছে, বা অনার্সে আমরা ফার্স্ট কোর্সটা পড়ি যখন সেকেন্ড ইয়ারে, তো সেখানে ল অফ ট্রাইকোটমিকে আবার দুইভাবে বর্ণনা করা যায়। একভাবে হচ্ছে যখন তুমি একটা সংখ্যা নিবা, আবার বলছি জাস্ট একটা সংখ্যার জন্য নিবা, একটা সংখ্যার জন্য নিবা, তখন তুমি এভাবে বলবা যে যে কোনো একটা সংখ্যা নিলে সেটা দেখবা অবশ্যই পজিটিভ হবে, অথবা সেই সংখ্যাটা জিরো হবে, অথবা সেই সংখ্যাটা নেগেটিভ হবে। এবং তুমি কিন্তু হাসতেছো মনে মনে যে এটা আবার কি, এটা তো সবাই জানে। তাই ল অফ ট্রাইকোটমি যখন বলা হয়, এটা কিন্তু তখন অধিকাংশ মানুষ পারে না, বা এই ল অফ ট্রাইকোটমি দিয়ে 100 100 200 300 400 এরকম হাজার হাজার প্রশ্নের অ্যান্সার করা যায়, বাট এটা আমরা ফিল করি না বিধায়, বা এটা আমরা হাসি যে এটা পড়ার কি আছে, এটা তো হবেই, তাই না?
কিন্তু হাসা যাবে না, এটা এটা ফিল করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। এবার দেখো 2 নাম্বার, যখন এটা হচ্ছে একটা নাম্বার নিয়ে যখন কাজ করবা, তখন আমরা ল অফ ডাইকোটমিটাকে এভাবে বর্ণনা করি যে একটা নাম্বার নিলাম। আচ্ছা, মনে মনে আমরা দেখো এই খেলাটা খেলতাম। তুমি একজন ম্যাথমেটিশিয়ান হিসেবে তখন তুমি বলতে পারো তোমার বন্ধুকে, আচ্ছা তুই একটা নাম্বার নে, আমি তোমাকে সেটা বলে দেবো কি হবে। মনে করো সে 5 নিচ্ছে, তুমি তো বলে দিবা যে দেখবা তোমার সংখ্যাটা হয় 0 হবে, অথবা তোমার সংখ্যাটা পজিটিভ হবে, অথবা তোমার সংখ্যাটা নেগেটিভ হবে। এবং এটা দেখো তুমি কিন্তু এতে জিতে গেলা। ঠিক আছে, কিন্তু সে তো বুঝবে না যে তুমি এরকম চালাকি করছো। 2 নাম্বার, 2 নাম্বার বলতে আমি বুঝাচ্ছি যখন দুইটা নাম্বার নিয়ে কাজ করবা। এখানে কিন্তু আমি একটা নাম্বার নিয়ে যখন কাজ করছি তখন আমি জিরোর সাথে কম্পেয়ার করবো, বাট যখন দুইটা নাম্বার নিবা, ধরো এ আর বি নিছো, তখন ঘটনাটা কি হবে আমি বলতে পারি, হয় এ আর বি সমান হবে, অথবা এ বড় হবে বি এর চেয়ে, অথবা এ ছোট হবে বি এর চেয়ে। তো এই দুটাকে আমরা ল অফ ট্রাইকোটমি বলবো। হ্যাঁ, যখন একটা নাম্বার নিয়ে কাজ করব একটা, তখন আমরা জিরোর সাথে কম্পেয়ার করবো, আর যখন দুইটা তখন তো কম্পেয়ার করার মানুষ আছেই, আর নতুন কাউকে খুঁজতে হবে না। এখন দেখো এই যে আমাদের এই যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, আমি যদি একটু লাল কালি নিয়ে আসি, এই যে এটার মধ্যে দেখো আর হচ্ছে প্যারামিটার, তাহলে এই যে আর কিন্তু একটা প্যারামিটার। তা আমরা একে ল অফ ট্রাইকোটমি অনুসারে লিখতে পারি যে আর এর 3টা কেস হতে পারে। আবার বলছি, আর 3টা কেস হতে পারে। এই যে এটা থেকে দেখো, এই যে এটা থেকে বলতে পারি। কিভাবে বলতে পারি, যেহেতু আর একটা সংখ্যা, হয় আরটা পজিটিভ হতে পারে, অথবা আরটা নেগেটিভ হতে পারে, অথবা আরটা 0 হতে পারে। এই কারণে দেখো বইতে খুব সুন্দর করে 3টা কেসের জন্য চিত্র আছে, আর লেস দেন 0, আর ইকুয়ালস টু 0, আর গ্রেটার দেন 0। কেন 3টা কেস নিয়েছি আমি তো বুঝাইতে পারছি, ঠিক না? এটা হচ্ছে ল অফ ট্রাইকোটমি থেকে। এবং এটা আমাদের অনার্স সেকেন্ড ইয়ারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের রিয়েল অ্যানালিসিস ফার্স্ট পার্টে এটা পড়ানো হয়ে থাকে। ল অফ ট্রাইকোটমি খুবই একটা ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে অনেক ব্যাখ্যা করা যায়, অনেক কিছুর ব্যাখ্যা করা যায়। তো এবার দেখো আমরা এখন যেতে চাই যে আর যখন লেস দ্যান 0, আমি একটা থেকে শুরু করি। আর যখন লেস দ্যান 0 তখন ফিগারটা কিরকম হবে। আর এখানে একটু লিখে রাখো, আমি আবার এখানে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো আর হচ্ছে লেস দ্যান 0 যখন, তখন তুমি এখানে বসাও, ফিল করো, এখানে একটু আসো, এখানে আমরা নিয়ে আসলাম আর হচ্ছে লেস দ্যান 0। আচ্ছা, লেস দ্যান 0 মানে হচ্ছে কি নেগেটিভ, তাই না? আচ্ছা, আর যখন নেগেটিভ, এটাকে অনেকভাবে এই ফিগারটা করা যেতে পারে, তুমি অনেকভাবে করতে পারো। তো আমি দুইটা মেথড দেখাবো, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা করবা। তবে স্ট্যান্ডার্ড একটা আমি দেখাবো, যে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাও বলবো। এটা হচ্ছে মেথড 1। তো অনেকে কি করে যে আর যখন নেগেটিভ, তখন অনেকে করে যে এই যে dx dt, এটাকে তো লেখা যায় x ডট, তাই না? এটাকে লেখা যায় x ডট। আচ্ছা, অনেকে কি করে সেটা আমি বলি, আর যখন নেগেটিভ বলে, নেগেটিভ একটা ভ্যালু নেয়। মনে করো তুমি কত নিতে চাও, আর কে নেগেটিভ হিসাবে কত নিতে চাও, মনে করো আর নিলা তুমি হচ্ছে -2। ওকে, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। ওকে, আর এখানে পেলা এক্স স্কোয়ার। এখন এই এক্স ডটটাকে দেখো, আমরা কিন্তু এই বরাবর এক্স রাখছি, এক্স অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর এক্স ডট রাখছি, সুতরাং এই এক্স ডটকে আমি ওয়াই ধরতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার ওয়াই -2 প্লাস এক্স স্কোয়ার। একটা কাজ করো, তুমি এই পাশে একটা এরকম লিখতে পারো যে ওয়াই প্লাস 2, আর এখানে এটা করতে পারো, আর একটা ব্যাপার করতে পারো, আমরা প্যারাবোলার সাথে কম্পেয়ার করতে পারি এরকম, যে ওয়াই গেল, আচ্ছা গেল, এখানে পাই হচ্ছে এক্স স্কোয়ার। আমরা কিভাবে জানি ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এরকম পারি নাকি লিখতে? তাইলে আমরা একটা কাজ করি, বা এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এরকম আকারে নিতে চাই, যেহেতু আমাদেরটা এক্স স্কোয়ারের উপর। সুতরাং তুমি এই কাজটা করে দাও। কি কাজটা করবা? তুমি করবা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই যুক্ত রয়, বাকিগুলো নিয়ে যাও, ওয়াই যুক্ত থাকলে ওয়াই প্লাস 2। ঠিক আছে? আচ্ছা, এরপর একটা কাজ করো, সেটা হচ্ছে এবার আমরা বুঝতে পারতেছি, এর আগের ভিডিওতে আমি বলেছি যে একদম সহজ ব্যাপার, যে তোমার কোন দিকে হাক করবে সেটা তোমার বুঝতে পারবা হচ্ছে কার ভেরিয়েবলের, কোন ভেরিয়েবলের পাওয়ারটা হচ্ছে 1, সেই দিকে তাকায়। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কার ভেরিয়েবলের, কোন ভেরিয়েবলের পাওয়ারটা 1। এখানে আমি সুন্দর করে আবার নিয়ে আসি, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, আমাদের এখানে ওয়াই এর পাওয়ারটা হচ্ছে 1 আছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটার সাথে আমি যদি সুন্দর করে লিখতে চাই যে এক্স প্লাস 0 হোল স্কোয়ার, তুমি চাইলে, আমি তোমাকে ছোট কালের মতো নিচ্ছি, এগুলো তো এমনিতেই বোঝা যায়, অনেকে আছে যারা এটা দেখলেই বুঝতে পারে, তাদের জন্য এত বড় করে করার কিছু নাই। আমি আরেকটা মেথড দেখাবো, সেটাও একটা সহজ ব্যাপার আছে।
আচ্ছা তুমি দেখো এবার এটা থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে এই যে ভার্টেক্স বা শীর্ষবিন্দু বলা হতো আমাদের একটা প্যারাবোলার, এটা তো আমরা দেখলাম যে এটা হচ্ছে ওয়াই এর দিকে হাঁ করবে এবং পজিটিভ দিকে, কেন? কারণ এখানে কোনো নেগেটিভ চিহ্ন নাই, এটা বুঝতে পারতেছো তাই না? এই যে এখানে যদি এভাবে দিয়ে দিই এই কারণে, তাহলে এই যে ওয়াই এর দিকে হাঁ করে। আবার অনেকে বলতে পারতা যে ভাইয়া এই কোশ্চেন আবার অনেকে করে ফেলে, মানে যে অনেক পড়তে পড়তে আমরা অনেকে এইসব কোশ্চেন করে ফেলি যে এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়ালস টু ওয়াই, এমনি লিখতে পারতাম না? এমনি এই কারণেই লিখবো না, যেই টার্মের মধ্যে হচ্ছে এক্স স্কোয়ার যুক্ত আছে, দেখবা যে এক্স স্কোয়ার আমরা চাইবো হচ্ছে সেটাকে খালি রাখতে, কারণ হচ্ছে দেখো আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম ছিল প্যারাবোলার যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4a y, আবার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4ax, এরকম আমরা এটাকে খালি রাখার চেষ্টা করবো। অথবা কখনো এরকম থাকতে পারতো এক্স প্লাস টু হোল স্কোয়ার, এরকম থাকতে পারতো, বাট এখানে যেহেতু টু এর সাথে কিছু মানে ব্যাপারটা স্কোয়ার যুক্ত এরকম করতে পারতেছি না, এরকম হোল স্কোয়ার করতে পারতেছি না, এই কারণে আমি ওয়াই এর সাথে নিয়ে গেছি, আর কিছু না। আচ্ছা তাহলে এটা আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে ভ্যারিয়েবল ওয়াই তার পাওয়ার অন, সুতরাং ওয়াই এর দিকে হাঁ করবে, কেন পজিটিভ দিকে? কারণ এখানে কোনো নেগেটিভ সাইন নাই, এই কারণে। ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন একটা কথা আছে, সেটা এর ভার্টেক্সটা কি হবে সেটা বের করতে হবে আমাকে। এর ভার্টেক্সটা হবে হচ্ছে, দেখো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর ভার্টেক্স 0 আর এখানে -2, 0, -2 তে ভার্টেক্স হবে। তাই এই যে এইটা যদি আমি একটা প্যারাবোলা আঁকি, এই প্যারাবোলার ভার্টেক্স হচ্ছে 0, 0, বাট আমাকে বলছে তো এটার ভার্টেক্স হবে হচ্ছে 0, -2, তার মানে তুমি বুঝতে পারতেছো ওয়াই এর মান -2, এক্স এর মান হচ্ছে 0, তার মানে এখানে বসবে। এটাই তো আমার ওয়াই, ওয়াই মানে কি ছিল জানো? এক্স ডট, এক্স ডট কে কিন্তু আমি ওয়াই ধরছিলাম, এটা এক্স ডট, তাহলে এভাবে যাবে। এবং দেখো এই যে যেই পয়েন্ট দুইটাতে এই যে ইন্টারসেক্ট করলো, এটাই কিন্তু তোমার এক্স ডট ইকুয়ালস টু 0, তাই কিনা বলো তো? কারণ এখানে এক্স ডটের মান 0 না, তুমি বলো। এখানে এই যে একদম এই যে এই লাল অংশটা দেখো, এখানে এক্স ডটের মান 0 আর এখানে এক্স ডটের মান 0, তাই না? আমরা একটু তারপর আবার একটু বলে নেই, যদিও সবাই এগুলা জানে, তারপর আবার একটু বলি যে আমাদের কখনো যদি এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস হতো, আমরা বলতাম না এই এখানে ওয়াই এর মান 0 হইতো, তাই কিনা? কারণ হচ্ছে এখানে যদি এক্স এর মান 2 হয়, ওয়াই এর মান 0, আবার এখানে যদি কোনো বিন্দু থাকতো আমরা কি বলতাম? এখানে হচ্ছে এক্স এর মান 0। ঠিক তেমনি দেখো এই পয়েন্টে আবার কালো কালি করছি, এই পয়েন্টে কিন্তু তোমার এক্স ডট এর মান 0, আবার এই পয়েন্টে কিন্তু তোমার এক্স ডট এর মান 0, আর এক্স ডট যদি কখনো 0 হয়ে যায়, এক্স ডট 0 এর মানে হচ্ছে কি আসলে dx dt 0, dx dt 0 মানে হচ্ছে কি এটা একটা স্টেডি স্টেট বলবো বা ফিক্সড পয়েন্ট বলবো। তাহলে এই যে একটা ফিক্সড পয়েন্ট পাইলাম এখানে আমি, আর এই যে একটা ফিক্সড পয়েন্ট পাইলাম, তার মানে দুইটা ফিক্সড পয়েন্ট পাইলাম। দেখো এই যে সেটা বলছে, তাহলে আমি এগুলো একটু মুছে দিতে চাই, তুমি চাইলে এভাবে করতে পারো। আর একটা মেথড আছে, আমি সেটাও একটু শিখাবো, কিন্তু আগে একটু এটা ব্যাখ্যা করি, যেহেতু আমরা ফিগারটা পেয়ে গেছি। ব্যাখ্যা করার পরে আমি তোমাকে বাকিটুকু পড়বো। তাহলে আর যখন লেস দ্যান 0 তখন আমরা ফিক্সড পয়েন্ট পাইছি দুইটা, ঠিক আছে? আচ্ছা আর একটা মেথড দিয়েও করা যায়, সেটা আমরা সহজে করে ফেলতে পারি। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো এই যে সেই ফিগারটা, তো আমি এটাও একটু মুছে দেই, এই ফিগারে আর কোনো আমাদের ঝামেলা নেই। ওকে, আমরা এটাকে একদম বক্স করে ফেলি, যে এটা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই। এবার এবার তুমি গ্রাফিক্যাল মেথড দিয়ে করবা যে কোন কোন ব্যাপারটা কি হচ্ছে, বলতে দেখো এখানে একটু আসো। দেখো এই যে যে ফিক্সড পয়েন্টটা ছিল, এখানে ফিক্সড পয়েন্টটা সে কিন্তু দেখো স্টেবল হবে, কেন? কারণ আমি এই ফিক্সড পয়েন্টের এই ডানে যাচ্ছি, ডানে আসলাম, ডানে দেখো এটা কিন্তু হচ্ছে তোমার এক্স ডটটা নেগেটিভ, আর নেগেটিভ হলে কোথা থেকে কোথায় যেতে হবে বলছিলাম? রাইট থেকে লেফটে। আর এখানে দেখো এই ফিক্সড পয়েন্টের আমি যদি বামে যাই, এই যে বামে দেখো এই গ্রাফটা আছে, বামের অংশে দেখো গ্রাফটা হচ্ছে ইনক্রিজিং, তার মানে যদি ইনক্রিজ হয় সেটাকে বলছি লেফট থেকে রাইটে যাবে, এই কারণে দেখো এটা হচ্ছে স্টেবল আর এটা আনস্টেবল। তাই তোমরা তো এগুলো জানো, গ্রাফিক্যাল মেথড এখন জানো, তো এটাই আমরা করছি। এরপর দেখো তুমি যে আর এর মান যদি ভাইয়া 0 হয়ে যায়, তাহলে এখানে বসাও তো আর এর মান, কারণ কি ল অফ ট্রাইকোটমি বলছে, আমরা কিন্তু এই কেস নিয়ে কাজ শেষ, যে আর এর মান 3টা হতে পারে। শোনো, ল অফ ট্রাইকোটমি বলছে আরটা নেগেটিভ হতে পারে, যখন নেগেটিভ তখন পাইলাম কয়টা? দুইটা ফিক্সড পয়েন্ট, 2 ফিক্সড পয়েন্ট। আচ্ছা এটা একটু লিখে রাখো, 2 ফিক্সড পয়েন্ট। আচ্ছা আর এর মান যখন গ্রেটার দেন 0, সরি আর এর মান যখন 0, আচ্ছা আর এর মান যখন 0, আর এর মান যখন হচ্ছে তোমার 0, তখন আমরা কয়টা ফিক্সড পয়েন্ট পাই সেটা আমার খুঁজে বের করতে হবে। দেখো এখানে আর এর মান 0 বসায় দাও, তাহলে x ডট ইকুয়ালস টু 0 প্লাস x স্কয়ার, বা x ডট মানে কি, y অ্যাক্সিস বরাবর এটা যেহেতু বসাইছে এই কারণে এটাকে y ধরে নাও। তাহলে এই দেখো কি বলছিলাম, কার পাওয়ার 1, কোন ভেরিয়েবলের পাওয়ার 1 বলছে, এখানে হচ্ছে y নামক ভেরিয়েবলের পাওয়ার 1, এবং কারোর সাথে কিছু যোগ বিয়োগ নাই, সুতরাং এটার ভার্টেক্স হচ্ছে 0, 0। দেখো এই কারণে 0, 0।
ঠিক আছে, এই দেখো 0,0 এবং দেখো তখন এটা তো আমাদের পরিচিত ফিগার, এই কারণে এরকম করছে, এই যে করছে। এখন এটা কি স্টেবল হবে না আনস্টেবল হবে সেটা তুমি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারো। সেটা কিভাবে? গ্রাফিক্যাল মেথড দিয়ে। পারবা না? এই যে এটা যেহেতু আমাদের ফিক্সড পয়েন্ট, এটা সেই ফিক্সড পয়েন্টের বামে গেলাম, বামে গেছি, তাহলে বামে এই অংশটা দেখো, এটা যেহেতু উপরে আছে এটা পজিটিভ, সুতরাং লেফট টু রাইট যাবে। আবার এখানে দেখো এটাও কিন্তু তোমার ডানে গেলাম, যখন ফিক্সড পয়েন্টের ডানেও দেখো এখানে পজিটিভ আছে, সুতরাং এটাও লেফট থেকে রাইটে যাবে। তো এইটা দেখো, এই যে এটা হচ্ছে একবার যাচ্ছে ভিতরে, আবার ভিতর থেকে এটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের ব্যাপারটাকে বলবো আমরা হচ্ছে তোমার স্যাডেল পয়েন্ট। ঠিক আছে, স্যাডেল পয়েন্ট, যে যাচ্ছে আবার তোমার আবার এক ভিতরে যাচ্ছে, আবার সেখান থেকে বের হয়ে যাচ্ছে। এবার একটা কথা চিন্তা করো ভাইয়া, যে তাহলে এখানে আমরা কয়টা ফিক্সড পয়েন্ট পেলাম? একটা ফিক্সড পয়েন্ট, দেখো ফিক্সড পয়েন্ট একটা। ওকে, এবার দেখো আর আর যখন হচ্ছে গ্রেটার দেন 0, তো তুমি এখানে বসাও তো আর গ্রেটার দেন 0, তাহলে এক্স ডট আর এর মান হচ্ছে ধরো 2 বসাইলা এবার। ঠিক আছে, 2 বসাইলা, আর এখানে এক্স স্কোয়ার এটা বসাইলা। তার আগে আরেকটা কথা বলি, যে তোমাকে একটা শর্টকাট মেথড শিখে, আমি বলছিলাম যে দুইটা মেথড শিখাবো। তা একটা মেথড তো তুমি বুঝলা, যে এই চিত্রটা যেটা আঁকছিলাম ওই মেথড দিয়ে তুমি সবগুলা করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো ওইটা দিয়ে যদি করো, আর শর্টকাট একটা মেথড আছে, সেটা হচ্ছে দেখো এক্স ডট শর্টকাট মেথড দিয়ে আমি এই 3 নাম্বার কেসটা করছি, তাহলে তুমি বুঝতে পারবা 3 নাম্বারটা শর্টকাট দিয়ে করছি। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছিলাম যে এখানে ধরো আর এর মান হচ্ছে পজিটিভ, তাই না? তাহলে এখানে পজিটিভ আর বসাইলাম, এখানে এক্স স্কোয়ার দিলাম, এদিকে একটু তাকাও, এটার মান হচ্ছে ওয়াই, আর এদিকে এটার মান হচ্ছে তোমার মাইনাস আর, এই সব পাশে এই পাশে দিয়েছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, একটা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর। আচ্ছা, আর একটা কথা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে এভাবে না ভাইবা আমরা অন্যভাবে ভাবি একটু। আচ্ছা, ঠিক আছে, এভাবেই ভাবি। আর এই পাশে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে এটা এভাবে ভাবি একটু। সেটা হচ্ছে এটাকে ওয়াই ধরো, এখানে আর প্লাস এক্স স্কোয়ার, আর এই ওয়াই মানে আসলে আমরা জানি এফ অফ এক্স আর এক্স স্কোয়ার। তাহলে দেখো এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা দেখো, এটা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? এই যে ব্যাপারটা আছে উপরেরটা, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না? তো আমাকে একটু সময় দাও, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা এটা জানি যে রুট সংখ্যা বের করতে গেলে আমাদের ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক নামে একটা ব্যাপার থাকে, তাই না? সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাই এটাকে যদি তুমি সাজাও সুন্দর করে দ্বিঘাত সমীকরণের রূপে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 0x প্লাস সি মানে হচ্ছে আর। তাহলে দেখো এখানে রুট কিরকম হবে, সেটা বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর নির্ভর করবে। দেখো এখানে বি স্কোয়ার মানে 0, তাহলে এখানে এটার উপর নির্ভর করবে। আমি একটু লিখে দিই, বি স্কোয়ার মাইনাস 4ac, যে রুট পাবো কি পাবো না। দেখো এখানে বি এর মান হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা দেখো 4 এর মান কত 1, সি এর মান কত আর। দেখো তো ভাইয়া, যে এই যেটা যখন এই কেস নিলা, আর যখন হচ্ছে গ্রেটার দেন 0 নিলা, এই যে আর কিন্তু আমি এখানে গ্রেটার দেন 0 বসেছি দেখেই এখানে পজিটিভ দিছি, তখন আসলে এরকম একটা ব্যাপার পাও, তখন এর যে রুট সেটা হচ্ছে যায় নেগেটিভ হয়ে আসে। বি স্কোয়ার মাইনাস 4ac নেগেটিভ হলে ভাইয়া কি পাই আমরা? বলছে নেগেটিভ হলে আমরা ইমার্জিনারি বা জটিল রুট পাই। তো জটিল রুট তো আর ইন্টারসেক্ট করবে না। দেখো এই যে যখন আমরা বলবো যে তোমার জটিল রুট পাই, তখন হচ্ছে দেখো এখানে কোনো ধরনের আমরা এক্স ডট পাচ্ছি না। আসল কথা হচ্ছে এক্স ডট তখন পাবো না, এই যে এক্স ডট ইকুয়ালস টু 0 এরকম কিছু পাবো না। বুঝতে পারছো কিনা? জটিল রুট পাইলে এখানে সে ইন্টারসেক্ট করবে না, এই যে ব্যাপারটা। এটার মধ্যে দেখো আবার এই ক্ষেত্রে একটু বুঝাই, তাহলে কম্পেয়ার করতে পারবো। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে বলছিলাম যে আর হচ্ছে তোমার নেগেটিভ। আচ্ছা, আর নেগেটিভ বসাই দাও, তাহলে এখানে এক্স ডট ইকুয়ালস টু হচ্ছে মাইনাস আর প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো এখানে দেখো এক্স ডট কে আমরা লিখতে পারি ওয়াই, আর ওয়াই মানে হচ্ছে আসলে এফ অফ এক্স। তাহলে লিখে দাও, এটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে, আমরা সুন্দর করে সাজাই, এক্স স্কোয়ার ইন্টু 0x মাইনাস আর। এবার দেখো বি স্কোয়ার মাইনাস 4ac করো, তাহলে বি স্কোয়ার মানে 0 স্কোয়ার মাইনাস 4ac এর মান আবার মাইনাস আর। তাহলে এখানে ভাইয়া দেখো এটা কি পাইলাম, 4r প্লাস 4r। তাহলে 4r গ্রেটার দেন 0, কারণ আর কি আমি কিন্তু তোমাকে বলে দিছি যে 4rটা এবার গ্রেটার দেন 0 না, কারণ এখানে 4r পাইলাম, এই যে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার কিন্তু তোমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার এবার আমরা এখান থেকে বুঝতে পারি যে বি স্কোয়ার মাইনাস 4ac
বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো হলে সেই রুটগুলো বা সেই মূলগুলো হবে আসলে কি, সেই ইকুয়েশনের মূলগুলো কি হবে, বাস্তব হবে, তাই না? আর এটাকে যদি তুমি ইকুয়েশন বানাইতে চাও, দেখো এখানে হচ্ছে আমরা জাস্ট একটু, যেহেতু এগুলো হচ্ছে আগের পড়া, এই কারণে হচ্ছে তোমাকে এখানে পেঁচায় পড়ানো হচ্ছে। এই এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো লিখতে পারি না, কারণ হচ্ছে যদি আমি সমীকরণ পেতে চাই, মানে এক্স ডট ইকুয়ালস টু জিরো একটা সমীকরণ, সেই সমীকরণের মূলগুলো, এই কারণে দেখো এখানে যেহেতু গ্রেটার দ্যান জিরো, সেখানে আমরা বাস্তব এবং দুইটি অসমান রুট পাইছি, দেখছো, বুঝতে পারছো ব্যাপারটা কত সুন্দর। আর এখানে যেহেতু দেখো এই কেজের ক্ষেত্রে যখন আর তুমি এই যে আর তুমি গ্রেটার দ্যান জিরো নাও, তখন এখানে দেখো ফোর আর সামনে একটা নেগেটিভ আছে, এই যে সামনে একটা নেগেটিভ আছে, তাই না? নেগেটিভ আছে, তার মানে নেগেটিভ হলে আমাদের এখানে কি পাই, নেগেটিভ হলে আমরা হচ্ছে রুট গুলো পাই, সেটা জটিল। এই কারণে দেখো এখানে কোনো ইন্টারসেক্ট করে নাই, এই দেখো এখানে ইন্টারসেক্ট করে নাই, কেন? কারণ এখানে কোনো মূল নাই। বুঝতে পারছো কিনা শর্টকাটে? আর যদি কেউ এটা না বুঝতে পারো, আবার এত পেঁচানো না বুঝতে পারো, তখন তুমি কাজ করবা যে আর এর ভ্যালু তুমি যদি নেগেটিভ নাও, তাহলে নেগেটিভ নিয়ে কাজ করবা, শুধু বসাবা, তাইলেই হয়ে যাবে। আর কেউ যদি বুঝো যে না, এটা তো ব্যাপারটা একদম সহজ, যে আমি বি স্কয়ার মাইনাস ফোর এসি কিরকম হচ্ছে সেটার উপর নির্ভর করবে, তাইলে তো হয়ে গেল, তাহলে আমি আইকে ফেলবো। যদি দেখি জটিল রুট, তার মানে আমি এখানে ইন্টারসেক্ট করবে না, এখানে ইন্টারসেক্ট করবে না, এই যে এখানে ইন্টারসেক্ট করবে না। এবং আমরা ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম কিন্তু যে আসলে সলিউশন মানে হচ্ছে ইন্টারসেক্ট করা, একদম ফার্স্ট ভিডিওতে দেখাইছিলাম যে এরকম এরকম দুইটা, যখন দুইটা আমরা সরল রেখা বলবো, সরল রেখার সমাধানটা কোথায় হবে, ধরো এখানে সেই সমাধানটা হবে, কেন? কারণ এখানে ইন্টারসেক্ট করছে। যেহেতু এই যে এখানে কোনো ইন্টারসেক্ট করে নাই, তার মানে এখানে কোনো সমাধান নাই। আর সমাধানটা আমরা কিভাবে বের করব, কোন সমাধানটা বের করতে চাচ্ছি, আমরা আসলে ফিক্সড পয়েন্ট বের করতে চাচ্ছি। আর ফিক্সড পয়েন্ট কেমনে বুঝলাম যে ফিক্সড পয়েন্ট আমাদের সমাধান, সেটা হচ্ছে আমরা কিন্তু দেখো তোমাদের মনে আছে এক্স ডট ইকুয়ালস টু, আমরা এরকম আকার ধরে নিয়েছিলাম যে এক্স ডট ইকুয়ালস টু, এখানে হচ্ছে তোমার যখন আমরা আর গ্রেটার দেন জিরো নিছিলাম এরকম ধরছিলাম, তাই না? আর এক্স ডট কে লিখছিলাম ওয়াই, আর ওয়াই মানে এফ অফ এক্স। এই এফ অফ এক্স কে কিন্তু আমরা শূন্য ধরে একটা দ্বিঘাত সমীকরণ বানাইছিলাম, শূন্য ধরে, এখানে আর, এখানে জিরো ইন্টু এক্স, আর এখানে এক্স স্কোয়ার। এরপর দেখো এখানে বলছিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা বের করতে। তুমি যদি এমনি না পারো, তখন তুমি কি করবা, একদম শর্টকাট, আর এর মান যখন বলবে নেগেটিভ, তখন তুমি একটা নেগেটিভ আর চুজ করবা, এখানে বসাবা, ধরো মাইনাস টু বসাবা। আবার আর এর মান যখন বলবে পজিটিভ, তখন তুমি কি করবা, আর এর মান একটা এরকম নিবা যে আর ইকুয়ালস টু টু নিলাম। এরপরে তুমি এটাকে এখন চেষ্টা করবা এক্স ডট মানে হচ্ছে শূন্য বসাবা, কারণ ফিক্সড পয়েন্ট বের করতে গেলে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরতে হয়, শূন্য ধরার পরে এখানে এরকম করবা টু প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস টু পাই, এখান থেকে দেখো এক্স ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস, এই যে রুটের মধ্যে কি কোনোদিন নেগেটিভ হতে পারে? পারে না। সুতরাং এই দেখো এই যে মূলগুলো, সেটা হচ্ছে আমার এই যে ইমাজিনারি বা এরকম একটা জটিল ব্যাপার চলে আসলো, এই কারণে হচ্ছে এখানে ইন্টারসেক্ট করে না। তাহলে তুমি এখানে কি একটা ব্যাপার বুঝতে পারো যে আর এর মানের উপর নির্ভর করে এই দেখো ফিক্সড পয়েন্ট কোথাও কোথাও হচ্ছে, কোথাও পাচ্ছি না। তাহলে আমি কি এখানে বলতে পারি যে এখানে বাইফার্কেশন পয়েন্ট হচ্ছে জিরো, আর ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে বাইফার্কেশন পয়েন্ট, ঠিক আছে? বাইফার্কেশন এখানে ঘটে, এই যে বারবার বলছিলাম, যেখানে দেখো এখানে একটু দ্য প্যারামিটার ভ্যালু অ্যাট হুইচ দে অকার, যেখানে ঘটে তারা, এই ঘটনাটা, তাকে বাইফার্কেশন পয়েন্ট বলতে পারি। আর দেখো এখানে বাইফার্কেশন কোথায় ঘটে, যে আর ইকুয়ালস টু জিরো, তুমি যদি এই যে আমি বলছিলাম 33, এটা হচ্ছে মনে করো 33, 33 যখন 33 এর চেয়ে ছোট হচ্ছে, তখন এখানে আমরা ফিক্সড পয়েন্ট পাচ্ছিলাম দুইটা, যখন 33 এর চেয়ে বড় হচ্ছে তখন ফিক্সড পয়েন্টই পাচ্ছি না। তার মানে এখানে কি হলো, ফিক্সড পয়েন্ট ক্রিয়েট হয়েছে না ধ্বংস হয়েছে? দেখো আমি যদি লেস দ্যান এর থেকে শুরু করি, তাহলে কিন্তু এখানে দেখো আমি যদি এভাবে যাই, ব্যাপারটা এভাবে যাই, এভাবে যাই, যে আর লেস দ্যান জিরো থেকে আমি আস্তে আস্তে যাচ্ছি, আর কে বড় বানাচ্ছি, আর কে বড় বানাচ্ছি, তখন কিন্তু আমরা দেখতে পাইলাম যে এখানে ফিক্সড পয়েন্ট হচ্ছে কি হয়েছে, ধ্বংস হয়েছে। কারণ এই ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট ছিল দুইটা, এই ক্ষেত্রে একটা, এই ক্ষেত্রে কোনো ফিক্সড পয়েন্টই নাই। আবার তুমি যদি উল্টা ভাবে একজন বলে যে না আমি এইভাবে যাবো, আর গ্রেটার দেন জিরো, আর ইকুয়ালস টু জিরো, আর লেস দেন জিরো, তখন কিন্তু আবার ফিক্সড পয়েন্ট এখানে ছিল না, এখানে একটা, এখানে ছিল, তার মানে এখানে ফ্রি আবার তৈরি হয়েছে। এই কারণে বলছিলাম তোমাকে একদম প্রথম কেজে যে ফিক্সড পয়েন্ট কি ধ্বংস হচ্ছে নাকি সৃষ্টি হচ্ছে, এটা উপর নির্ভর করে আমরা ওই বাইফার্কেশনকে বলতে পারি এটা স্যাডেল নোড বাইফার্কেশন, সহজ কথা, ঠিক আছে? আচ্ছা, অনেক একটু পেঁচানোর চেষ্টা করেছিলাম, এর কারণ হচ্ছে তুমি যেহেতু ওই পড়াগুলো পড়ে আসছো, ওই যে বি স্কয়ার মাইনাস ফোর এসি, হয়তো বা এটা তোমার কাছে বুঝতে সমস্যা হতে পারে, তখন তুমি কি করবা, আর এর মানটা পজিটিভ বললে পজিটিভ ধরবা, নেগেটিভ বললে নেগেটিভ ধরবা, সহজ কথা। তারপরে তুমি সলিউশনটা বের করে ফেলবা, তাহলে এক্স ডট এর মান পেয়ে যাবা। ওকে।
এবার এখানে একটা ব্যাপার দেওয়া আছে, সেটা হচ্ছে বাইফার্কেশন ডায়াগ্রাম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং এটা অনেকে আমরা না বুঝে করি। তো এটা আমাকে পড়তে হবে, বাইফার্কেশন ডায়াগ্রাম ফর স্যাডেল নোড। এবং এই যে বাইফার্কেশন ডায়াগ্রামটা সম্পূর্ণ এটা থেকে আসবে। আগে মনে রাখতে হবে বাইফার্কেশন ডায়াগ্রামটা কি। তো বাইফার্কেশন ডায়াগ্রাম হচ্ছে প্যারামিটার আর এক্স নিয়ে যদি আমি পিকচার ড্র করি, আবার বলছি আমি এখানে যদি লিখে দেই যে প্যারামিটার এন্ড এক্স, এটা একটু মনে রাখতে হবে, প্যারামিটার এন্ড এক্স। এখানে আমি বক্স বক্স দিয়ে লিখে দিচ্ছি প্যারামিটার, তোমার প্যারামিটার প্যারামিটার এবং হচ্ছে এক্স কে নিয়ে যদি তুমি একটা পিকচার ড্র করো, তাহলে যে পিকচার, সেই পিকচারটার নামই হচ্ছে বাইফার্কেশন ডায়াগ্রাম। সহজ কথা, দেখো এই কারণে এই যে এখানে হচ্ছে এক্স, এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এক্স দিচ্ছি এবং তোমার এক্স এক্সিস বরাবর হচ্ছে আমি আর দিচ্ছি। তুমি বলতে পারো যে না আমি তো আর কি ওয়াই এক্সিস বরাবর দিতে পারতাম না? অবশ্যই দিতে পারতাম, তখন আমাদের এটা আবার চেঞ্জ হয়ে যাবে, যেহেতু বইতে আমার আর আরটা কি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া আছে, এই কারণে আমি এইভাবে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে পাওয়া গেছে সেটা একটু ব্যাখ্যা করি। দেখো এখানে একটু তাকাইতে হবে তুমি, আমি একটু জুম করতে চাই, তাইলে তুমি বুঝতে পারবা। এটা 270 দেওয়া আছে, ওকে। একটু জুম করতে চাই, এইটা একটু তাকাও। এটা আর এর মান হচ্ছে লেস দেন জিরো, তখন কি ঘটনা ঘটছে এখানে একটু তাকাও। দেখো এই যে এখানে একটু তাকাও, আর এর মান লেস দেন জিরো এবং এদিকে তাকাও, এই যে এখানে একটা ফিক্সড পয়েন্ট পাচ্ছিলাম, এখানে আরেকটা ফিক্সড পয়েন্ট পাচ্ছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটু দেখো, এইটাকে আমরা এই যে যে চিত্রগুলা দেখতে পাচ্ছ, পুরা ব্যাপারগুলা, সেই পুরা ব্যাপারগুলাকে আমি জাস্ট সংক্ষেপে এখানে এক নজরে দেখাইতে চাই। আচ্ছা এক নজরে দেখাইতে চাই, দাঁড়াও আবার বড় হয়ে গেছে। 270 আসে না কেন, একটুখানি। আচ্ছা দেখো আমরা এক নজরে একটু দেখাতে চাই। এখন দেখো তো এখানে একটু তাকাও, এখানে একটু তাকাও, যে আমরা একটুখানি, দাঁড়াও আমার এটা নড়ে গেছে। আচ্ছা দেখো আর যখন লেস দেন জিরো, এদিক তাকাও, আর যখন লেস দেন জিরো, এই যে দেখো এক্স এর পজিটিভ সাইডে আমি পাইছি আনস্টেবল কেস, এদিক তাকাও। আর যখন লেস দেন জিরো, এখানে এই চিত্র থেকে তুমি আগে খেয়াল করো, এই চিত্রটা জাস্ট খেয়াল করো, এখানে কি ঘটনা ঘটছে সেটা একটু দেখো। এখানে আমি যদি একটু সংক্ষেপে বলি, আর যখন লেস দেন জিরো, তাই না, তখন দেখো এক্স এর পজিটিভ সাইডে, আবার বলছি আর যখন লেস দেন জিরো, এক্স এর পজিটিভ পজিটিভ সাইডে তুমি কি পাচ্ছ? আনস্টেবলটা পাচ্ছ, আনস্টেবল। দেখো ওই যে ফিক্সড পয়েন্টটা, এটা কিন্তু তোমার আনস্টেবল ছিল, দেখো তুমি আমার কথা বিশ্বাস না করলে। আর আর যখন লেস দেন জিরো, এক্স এর এই দেখো এক্স এর এটা কিন্তু এক্স এর পজিটিভ সাইড, আর এইটা আমরা জানি না এটা এক্স এর নেগেটিভ সাইড, তখন তুমি এক্স এর নেগেটিভ সাইডে তুমি হচ্ছে স্টেবল পাচ্ছ। আচ্ছা এইটাই আমরা এখানে আবার একটু দেখাচ্ছি। দেখো এই দেখো আর যখন নেগেটিভ, এই যে আর যখন নেগেটিভ, এটা হচ্ছে আর এর নেগেটিভ ভ্যালু, কারণ এটা আর এর পজিটিভ ভ্যালু আমরা জানি, একদম সহজ কথা। ওকে এটা হচ্ছে আর এর পজিটিভ ভ্যালু, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা শুধুমাত্র যদি এই চিত্রটার কথা বলি, এই চিত্রটার কথা এটার জন্য, তাহলে দেখো যে আর যখন নেগেটিভ এবং এক্স এর ভ্যালু যখন পজিটিভ, তখন হচ্ছে আনস্টেবল পাই। এই যে তুমি এই কথাগুলো কিন্তু লিখছি, পিকচার থেকে লিখছি, তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এই কথা লিখছি, আর এর মান অবশ্যই নেগেটিভ এবং এক্স এর ভ্যালু যখন পজিটিভ তখন আনস্টেবল পাচ্ছে। দেখো এখানে কিন্তু এক্স এর ভ্যালু পজিটিভ, এই যে এখানে এখানে কিন্তু এক্স এর ভ্যালু পজিটিভ, সেই কথাটাই আমি এখানে লিখছি। দেখো এই যে আর এর ভ্যালু নেগেটিভ এবং এক্স এর ভ্যালু পজিটিভ দিলে তখন আনস্টেবল পাচ্ছিলাম। এই যে এই অংশটুকু আর এর ভ্যালু নেগেটিভ, এই অংশটুকু, এবং দেখো এই অংশটুকুতে এক্স এর ভ্যালু পজিটিভ, তোমরা জানো, এই কারণে এইটা পাচ্ছি আমরা কি, এই যে আনস্টেবলটা দিচ্ছি। ঠিক আছে, কি পাচ্ছি? এটা আনস্টেবল পাচ্ছি। এখন একটা কথা বলতে পারো, ভাইয়া এটা এরকম হলো কেন? আমি তো চাইলে এরকম দিতে পারতাম, এরকম একটা খাড়া দিতে পারতাম, যে হ্যাঁ ঠিক আছে আনস্টেবল বলছেন এই কারণে ডট ডট দিছি, ঠিক আছে আনস্টেবল বলছেন একটা আনস্টেবল বুঝাইতে ডট ডট, কিন্তু এরকম তো স্ট্রেট লাইনও দিতে পারতাম।
এটা হচ্ছে তোমার একটা প্রশ্ন হতে পারতো যে এরকম একটা স্টেট লাইনও দিতে পারতাম, তাই না? এইটা বের করতে গেলে আমি বলবো এখানের আগে স্টেডি স্টেটটা তোমাকে বের করতে হবে। সেটা হচ্ছে, তুমি মনে আছে যে আর লেস দ্যান জিরো দিছিলা, আচ্ছা ঠিক আছে, আমি একটা মেথডই বুঝাই। আর লেস দ্যান জিরো তাহলে -2 নিলা, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা থাকবে কি এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমাকে ফিক্সড পয়েন্ট বের করতে হবে। ফিক্সড পয়েন্ট বের করতে হলে ডিএক্স ডিটি শূন্য ধরতে হয়, তাহলে এখানে শূন্য ধরো, এখানে -2, এখানে হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা এদিক তাকাও একটু, তাহলে এখান থেকে পাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2, তাহলে এখান থেকে পাইলাম এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √2। এখন তুমি বলো, এইদিকে একটু তাকাও, এগুলো হচ্ছে ব্যাখ্যা সহ পড়তে হয়, এই কারণে বিভিন্ন কিছু বের করা যায়, এক এক সময় এক এক টাকা দিয়ে করা যায়। এইটা অবশ্যই প্লাস প্লাস হবে, তাহলে এটাকে আমরা নিব হচ্ছে প্লাস √2, এবং এইটা ভাইয়া অবশ্যই তোমার হচ্ছে নেগেটিভ হবে, তাই না? এটাকে -√2। এখন দেখো আর এর মান তো তুমি এখানে ধরে নিছো তোমার সুবিধার্থে যে -2, কিন্তু এখানে -2 হবে এরকম তো কোনো কথা নাই। এখানে তো তোমাকে আর আর হবে, আসলে আর এর ভ্যালু যা ধরবে তাই হবে, তাই কিনা? কেউ যদি আর এর মান ধরে 3, তার জন্য এখানে আসবে 3√3 আসবে। কেউ যদি ধরে 4 ধরে, তার জন্য আসবে 2। সুতরাং আর এর উপর নির্ভর করে, কিন্তু আর এর মান তো তুমি স্পেসিফিক করে দিছো, সুতরাং এটা কিন্তু স্পেসিফিক হবে না, এটা তুমি তোমার বোঝার জন্য স্পেসিফিক করে দিয়েছো, ফিক্সড করে দিছো, বাট এখানে কিন্তু আর হবে, তাই না? আর হবে। এবার তুমি বলো, এই এক্স ডট কে ওয়াই ধরছিলাম, তাই না? তাহলে এক্স ডট ইকুয়ালস টু তুমি কি পাইলা, মানে যে এখানে ব্যাপারটা দেখো, এখানে এখানে পাইলা কি, এটা কি পাইলা, এখানে এই ব্যাপারটা কি পাইলা সেটা একটু তাকাইতে হবে। এখানে তুমি কি পাইলা, এখানে পাইলা হচ্ছে, এখানে পাইলা হচ্ছে এক্স ইকুয়ালস টু √r, এটা তুমি পাইলা। আর এই পাশে পাইছো কি, এক্স ইকুয়ালস টু -√r। তুমি এটাকে রুট থেকে মুক্ত করার জন্য স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার ইকুয়ালস টু r, এটা পাইলে না? ঠিক আছে, এখন যদি তুমি এটাকে আঁকো যে এক্স এবং আর এর সাপেক্ষে যদি তুমি আঁকো, এটা কি আবার প্যারাবোলা না? কার ভেরিয়েবলের পাওয়ার অন, বলে আর এর দিকে হাঁ করবে, এবং এই যে দেখো এটা একটা প্যারাবোলা, এই কারণে দেখো এই যে আর এর দিকে হাঁ করছে, তুমি কি দেখছো? এই যে আর এর দিকে হাঁ করছে। এখন বলতে পারো ভাই নেগেটিভ দিকে কেন হাঁ করছে? কারণ এখানে দেখো আমরা কিন্তু আর এর নেগেটিভ ভ্যালু নিয়ে এই সমস্ত পাইছিলাম, এই কারণে। বুঝতে পেরেছো কিনা? এবং কেন হচ্ছে স্ট্রেট লাইন হলো না, কেন প্যারাবোলা হচ্ছে, বুঝতে পেরেছো? এই যে এইটা থেকে, এই যে প্যারাবোলা, দেখো এটা প্যারাবোলা, এই কারণে। আরো সহজভাবে যারা অনেক গ্রাফ বিশ্লেষণ করে, তারা সহজভাবে জানে যে, একদম সহজভাবে জানে যে এক্স ইকুয়ালস টু প্লাস রুট আর, এটা মানে হচ্ছে এই পোরশনকে বুঝাবে, একদম সহজভাবে জানে। দেখো এটা এটা তুমি যখন স্কোয়ার করে দিবা, তখন হচ্ছে এটা আর পাই, তাই না? এবং আর এর পুরা দিকে হা করবে তোমার, তুমি যদি এটাকে স্কোয়ার করে দাও। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা খালি পজিটিভ পার্ট, সুতরাং শুধুমাত্র এই এক্স এর পজিটিভ পার্টটুকু নিতে হবে। এটা কিন্তু পজিটিভ পার্টের জন্য ছিল। দেখো একদম পূর্ণ ব্যাপারটা শোনো, এটা হচ্ছে এই চিত্রটা হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস √r এর জন্য, আর এই চিত্রটা হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু -√r এর জন্য। বলো তো বুঝছো কিনা? এবং এটা কেন স্টেবল হচ্ছে, এটা কেন সলিড দাগ দিচ্ছে, এই দেখো এটা সলিড দাগ, সলিড কালো, এর কারণ আছে। এর কারণ হচ্ছে এই যে কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম, এখানে লিখে আসছিলাম যে দেখো এই যেটা, যে আর যখন নেগেটিভ, এক্স এর নেগেটিভ ভ্যালুর জন্য তুমি স্টেবল পাচ্ছ, ওই দেখো এখানে এসে এটা কিন্তু স্টেবল। এখানে একটু তাকাও, এই যে এটা কিন্তু দেখো নেগেটিভ ভ্যালু, এক্স এর নেগেটিভ ভ্যালু তাই স্টেবল, এই কারণে দেখো এই যে এক্স এর নেগেটিভ কি নিচের দিকে পাওয়া যায় না, এই কারণে এটা হচ্ছে স্টেবল। ঠিক আছে কিনা? আচ্ছা, কেউ কেউ, আমি যেটা জাস্ট আরেকবার বলতে চাই, কেউ কেউ একটু কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে এরকম যে এক্স ইকুয়ালস টু ভাইয়া প্লাস √r পাইলেন, আর এক্স ইকুয়ালস টু -√r পাইলেন। আচ্ছা এটাকে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে তো আমার জন্য সহজ, যে স্কোয়ার করে দিলাম, একটা পাইলাম আর। তখন কিন্তু এটার চিত্রটা এরকম আসবে, এরকম, হ্যাঁ নীলা এটা। তখন তোমাকে আবার ফিল করতে হবে এটা কিন্তু ছিল তোমার মূল, এটা হচ্ছে মূল মেইনটা, কিন্তু তুমি তোমার সুবিধার্থে এখানে স্কোয়ার করছো। এখানে বলছিল যে এক্স এর শুধুমাত্র তুমি দেখো কি নাও, পজিটিভ ভ্যালু নাও, কিন্তু এখানে তুমি সব নেগেটিভ ভ্যালু গুলাও নিয়ে নিলাই যেখানে, তাই এই পার্সনটুকু তোমাকে বাদ দিতে হবে, যে যেটুকু আমি বোল্ড করলাম। বুঝতে পেরেছো? তাহলে এইটা শুধুমাত্র এটার চিত্র। যেমন করে বৃত্তের ক্ষেত্রে তোমাদের সবার মনে আছে যে এরকম যদি থাকতো, সাপোজ তোমাদের এখানে বুঝাই, তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে ওয়াই আছে, ওয়াই ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তখন তুমি কি করতে, এটা কি হবে তুমি বুঝতা না ছোট কাল দেখা,
এখন তো আমরা জানি যে এটা মানে হচ্ছে ওয়াই এর আপার পার্ট, মানে বৃত্তের আপার পার্ট। বাট এটাকে তুমি কেমনে করতা? করতে হচ্ছে এরকম ভাবে যে উভয় পক্ষে স্কয়ার করে দিতা, ওয়াই স্কয়ার সমান এ স্কয়ার এক্স স্কয়ার। এরপর দেখো এক্স স্কয়ারকে ডান পাশে নিয়ে আসতা। দেখো এটা একটা বৃত্ত, তুমি যখন এইটা আঁকতা, এই বৃত্তটা কিন্তু এরকম হইতো যে একে রেডিয়াস নিয়ে এরকম একটা বৃত্ত হবে। বাট পরবর্তীতেই তোমাকে আবার তোমার এই ভুলটাও ভাঙতো যে ঠিক আছে এখানে যেহেতু প্লাস না, আমাকে শুধুমাত্র প্লাস পার্ট নিতে হবে, তার মানে চিত্রটা হবে আসলে এতটুকু। তুমি কেন এটা দিয়ে আঁকলে কিন্তু তখন ভুল হবে। কেন? কারণ এটা তুমি তোমার সুবিধার্থে করে নিয়েছো। আর যখনই থাকতো এরকম যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার, তখন আসলে এই পার্টকে বোঝাবে। ঠিক তেমনি এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু প্লাস রুট আর এর জন্য, আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ এই পার্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস রুট আর এর জন্য। বুঝতে পেরেছো? এবং এখানে কেন আনস্টেবল হইলো এইটা হচ্ছে এখানে দেখতে হবে যে আর যখন নেগেটিভ, এই যে আমরা নেগেটিভ পোর্শনের জন্য কাজ করতেছি, দেখো সব এই যেগুলো সব নেগেটিভ, এখানে কিন্তু কোনো কিছু হয় নাই আর পজিটিভের জন্য। আর যখন নেগেটিভ তখন হচ্ছে এক্স যখন পজিটিভ তখন আনস্টেবল, এই যে এক্স এর মান এই যে উপরে গেলে পজিটিভ না, এটা আনস্টেবল পাচ্ছি। আর এই দেখো এখানে বলছি এক্স যখন আর যখন নেগেটিভ এবং এক্স যখন নেগেটিভ তখন স্টেবল পাচ্ছি। এখানে তাকাও, এই যে এখানে এক্স এর মান এখানে নেগেটিভ, এই যে স্টেবল পাচ্ছি। এটা গেল আমাদের বাইফার্কেশনের ডায়াগ্রামের, স্যাডেল নোট বাইফার্কেশনের ডায়াগ্রাম। ঠিক আছে? এবার আর এর মান যখন 0 তখন কিন্তু কি হবে এটা বলতে পারো। আবার আর এর মান যখন গ্রেটার দেন 0 তখন এই যে আর এর মান যখন গ্রেটার দেন 0 কিছুই পাওয়া যায় না। অর্থাৎ তিনটা চিত্রকে এক নজরে যদি তুমি বলতে চাও, তাইলে আমরা বাইফার্কেশন ডায়াগ্রাম থেকে এক নজরে একদম বুঝে যাইতে পারি যে কি ঘটনা ঘটতেছে। হ্যাঁ, বলতে পারো ভাই আর ইকুয়াল টু 0 এর জন্য তো বললেন না যে আর ইকুয়াল টু 0 তখন কি ঘটনাটা ঘটছে, আপনি তো এটা বললেন না। আর ইকুয়াল টু 0 কেই কেন বাইফার্কেশন পয়েন্ট বলা হয় সেইটারও আরো একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় এখান থেকে। এই যে এই পয়েন্ট থেকে দেখো এটা কিন্তু আমাদের আর ইকুয়াল টু 0, তোমরা বুঝতে পারতেছো? দেখো এটা আর ইকুয়াল টু 0, ঠিক আছে? আর এইটুকু হচ্ছে এটা কিন্তু আমাদের আর ইকুয়াল টু 0। আবার একটা কথা শোনো, আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের এই লালটুকু হচ্ছে আর নেগেটিভ, আর এইটুকু হচ্ছে আমাদের আর পজিটিভ। তার মানে তুমি দেখো এই আর কে তুমি যদি একটু ধাক্কা দিতা, এই 0 থেকে একটু ধাক্কা দিতা, জাস্ট এই 0 থেকে এখানে নিয়ে আসতা, তখনই কিন্তু তার মধ্যে দেখো এরকম আনস্টেবল স্টেবল কেস পাইতা। যখনই এইবার ধাক্কা দিতা তখন তুমি এরকম কিছুই পাইতা না। দেখো কিছুই পাইতা না। এই কারণে এই যে ধাক্কা বলা হলো, মানে 33 থেকে একটু বাড়াই দিলা পাস করলো, 33 থেকে কমাই দিলা ফেল করলো, 33 কে বলা হয়তো বাইফার্কেশন পয়েন্ট। ঠিক তেমনি এখানে এই আর কে বলা হবে বাইফার্কেশন, আর ইকুয়াল টু 0 কে বলা হবে বাইফার্কেশন পয়েন্ট। এটা হচ্ছে বাইফার্কেশন ডায়াগ্রাম থেকে একদম সহজে বোঝা গেল এটা বাইফার্কেশন ডায়াগ্রাম। আমরা অনেক পেঁচাইতে পারি, তুমি হচ্ছে যখন করে ফেলবা সবটা তখন ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথমেটিক্সে যাব, যে একটা ম্যাথমেটিক্সে, এবং কত বাজে? অনেক বাজে। যাই হোক, ম্যাথমেটিক্সটা আমরা দেখাতে চাই, তারপরে আমরা সহজে যাব। ম্যাথমেটিক্সটা দেখো, এই যে এখানে বলছে যে দেখাইতে বলছে দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম dx dx dt equals to r minus x minus e to the power x। এই যে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম, এটার মধ্যে স্যাডেল নোট বাইফার্কেশন ঘটবে। এটার মধ্যে কি ঘটবে? স্যাডেল নোট বাইফার্কেশন ঘটবে যখন আর ভ্যারি করবে, এবং তোমাকে বাইফার্কেশন পয়েন্টটা খুঁজে বের করতে বলছে। যেমন এটার ক্ষেত্রে বাইফার্কেশন পয়েন্টটা কিন্তু ছিল ভাইয়া তোমার আর ইকুয়াল টু 0, আর এই ক্ষেত্রে বাইফার্কেশন পয়েন্টটা কত সেটা তোমাকে খুঁজে বের করতে বলছে। এবং এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, আমার যখন আমি একদম ফার্স্টে করি তখন এটা নিয়ে আমার হাজার হাজার কোশ্চেন ছিল। তো সেই প্রথম কোশ্চেনটা ছিল আমি যখন মানে নিজে পড়তেছিলাম, আমার মনে মনে প্রশ্ন ছিল, আর কারো কাছে না, বরং মনে মনে যে প্রশ্নটা ছিল সেটা তোমাদেরও হতে পারে। যে আমি একদম দেখবা সৃষ্টির শুরুতে আমরা যখন পড়ে আসছি যে একটা স্যাডেল নট বাইফার্কেশনের জন্য একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে আর প্লাস এক্স স্কোয়ার, ভাইয়া আর প্লাস এক্স স্কোয়ার। কিন্তু তখন আমার যখন স্যারে এটা আমাদেরকে দিয়েছিল করতে, মানে বা আমি যখন করতেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এটা তো হবে না, এরকম একটা মনে হচ্ছে। যে কারণ কেন হবে না, এখানে কোনো স্যাডেল নট বাইফার্কেশন পাবো না, মানে আমি এটা আত্মবিশ্বাসের সাথে বলতেছিলাম মনে মনে। বাট কারণ এটা তুমি জানো যে ডিপার্টমেন্টে বসে বলাটা একদম অন্যরকম, মানে লজ্জা হবে, সবাই হাসবে। কিন্তু আমার মনে মনে একটা মানে কনফিডেন্স ছিল 100%, আমি মানে মনে মনে ছিলাম যে এটাতে কোনোদিনও স্যাডেল নট বাইফার্কেশন হবে না। কেন? কারণ আমার কাছে আমার মনে একটা জটিল ব্যাপার ছিল যে স্যাডেল নট বাইফার্কেশন করতে গেলে তার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এরকম। কত? তার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে dx dt, বা এটাকে কেউ x ডট লিখতে পারো r প্লাস x স্কয়ার। কিন্তু ভাই এটা তো এরকম আকার নাই, এই কারণে এটা তো হবে না। আমি এরকম একটা
ব্যাপার ধরেছিলাম। পরবর্তীতে আমি যখন পরবর্তীতে বুঝলাম যে না এটা হবে, আমার ভুল ভাঙছে আর নিজেকে নিজে সংশোধন করেছি। কিভাবে? এইটার মধ্যে এই কারণে এই কথাটা লুকায় আছে। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এইটাকে, এটা কিন্তু আমাদের পলিনোমিয়ালের মানে অ্যালজেব্রার রূপেই লেখা গেছিল। যদিও প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে যে x টু দি পাওয়ার -2, এটা তো ওই যে আর x টু দি পাওয়ার আর এই আকারে লেখা যায় না, প্রাথমিকভাবে মনে হতে পারে, বাট এটা লেখা যায়। কিভাবে লেখা যায় জানো? দেখো, মনে মনে তুমি আর 1 হিসেবে কনসিডার করো, আর ভেরিয়েবল x কে x রাখো, আর এই যে আর সে -2 রাখো। দেখো এইটা আর এটা কিন্তু একেবারে ঠিক তেমনি, ঠিক তেমনি আমি এইটাকে, এই যে যে বললাম এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম কিনা, আমাকে এতটুকু মনে রাখতে হবে যে স্যাডেল নট বাইফার্কেশন তখনই হয় যখন x ডট ইকুয়ালস টু r প্লাস x স্কয়ার এই ফর্মে থাকবে, এছাড়া স্যাডেল নট বাইফার্কেশন হওয়া সম্ভব না। তো দেখি তো এটার হয় কিনা, এইরকম রূপ আছে কিনা। তাহলে এখানে নিয়ে আসলাম x ডট বা dx লিখতে পারো, কোনো সমস্যা নেই। r মাইনাস x মাইনাস ই টু দি পাওয়ার x, এটাকে আমরা কি লিখতে পারি? r মাইনাস x। এরপর ই টু দি পাওয়ার x এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 মাইনাস, ও সরি, এখানে ই টু দি পাওয়ার x কি, নো ইটস ই টু দি পাওয়ার মাইনাস x। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখো, এই যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস x, হয়তো বা আমি ভুল তুলেছি, একটু সংশোধন করে নাও। এখানে ই টু দি পাওয়ার মাইনাস x আছে। ওকে, দেখো তোমাকে আমি দেখাই কি আমি বুঝলাম। এই যে এখানে দেখো, আমি জুম করে দেখাচ্ছি, এই যে এখানে আমরা দেখতে পাইছি ই টু দি পাওয়ার মাইনাস x, আর কিছু না। ওকে, আমি একটু ঠিক করে নেই, 270। ওকে, তাহলে আসলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস x হবে, তুমি লিখে নাও, মানুষ বলতে ভুল হয়। এখানে ই টু দি পাওয়ার মাইনাস x, এখানেও একটা মাইনাস আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস x এর সূত্র কি? 1 মাইনাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলতে থাকবে। এবার আর মাইনাস x মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস x মাইনাস x স্কয়ার বাই 2 এরকম চলতে থাকবে। এবার তুমি দেখো, এবার একটু দেখো যে এই x আর এই x কাটা থাকলো কি r মাইনাস 1, এখানে থাকলো হচ্ছে মাইনাস, ওকে, এখানে থাকলো হচ্ছে x স্কয়ার বাই 2, মনে করো আর ডট ডট আছে কিছু। আচ্ছা, আমি চাইলে যাকে দেখো এরকম লিখতে পারি, x স্কয়ার ওকে, x স্কয়ার, আচ্ছা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম প্লাস ছিল না, বরং মাইনাস ছিল এখানে, এটাও আমাদের ভুল তোলা হচ্ছে। তাহলে দেখো, একটু একটু তাকাইতে হবে। আচ্ছা, এখানে একটু তাকাইতে হবে, দা স্ট্যান্ডার্ড ফর্ম তুমি চাইলে দিতে পারো, প্লাস দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা কি প্লাস ধরে করেছিলাম? আমার তো খেয়াল নেই, দেখি তো, হ্যাঁ আমরা প্লাস ধরে করছিলাম, ঠিক আছে। আচ্ছা, চাইলে দেখি দেখি, আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এটাকে একটা কাজ করো, এভাবে লেখো, এটাকে আমরা বড় হাতের একটা আর ধরো, এই আর মাইনাস 1 কে একটা আর ধরো, আর এখানে প্লাস দাও। এই পুরো ব্যাপারটাকে তুমি একটা মনে করো ক্যাপিটাল এক্স স্কয়ার দাও। তাহলে যেখানে হোয়ার লিখে দাও এগুলো একটু, হোয়ার আর ইকুয়ালস টু আর মাইনাস 1 এন্ড ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস, আচ্ছা, বা ক্যাপিটাল এক্স স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স স্কয়ার বাই 2। এবার তুমি বলো যে আমরা যে বলছিলাম যে স্ট্যান্ডার্ড ফর্ম, সেটা এই যে দেখো, এখানে তাকাও, এখানে তাকাও, এই যে বলছিলাম যে স্যাডেল নট বাইফার্কেশনের যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেটা হচ্ছে আর প্লাস এক্স স্কয়ার। দেখো তো পাইছে কিনা, এই যে আর 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 প্লাস এক্স স্কয়ার, তো পারি তো। সুতরাং এটার মধ্যে আমরা স্যাডেল নট বাইফার্কেশন অবশ্যই অবশ্যই পাবো, ঠিক আছে। এখন
এই স্যাডেল নোট বাইফার্কেশন পাবো, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে অনেকের প্রশ্ন, বা আমার যে প্রশ্ন ছিল যে কি এখানে আমরা স্যাডেল নোট বাইফার্কেশন পাবো না মনে হয়, কিন্তু দেখো একদম তুমি যখন পুরাটা নিয়ে কাজ করবো অবশ্যই অবশ্যই ওটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া যেতে পারছে। সুতরাং এখানে আমরা বাইফার্কেশন পাবো, স্যাডেল নোট বাইফার্কেশন পাবো, অবশ্যই অবশ্যই পাবো। এবং এখান থেকে আমরা এখন আমরা দেখতে চাই কি হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে আমি একটা ব্যাপার করাইছিলাম, গ্রাফিক্যাল মেথডই আমার মনে হচ্ছে যে সেটা ছিল এরকম যে ওয়াই এরকম ছিল আমার মনে হয় এক্স মাইনাস ই টু বা এক্স মাইনাস কজ এক্স, এরকম একটা ব্যাপার ছিল। দাঁড়াও আমি করে দিচ্ছি। এরকম একটা ব্যাপার ছিল যে এক্স ডট ইকুয়ালস টু এক্স মাইনাস কজ এক্স, রাইট? এরকম ছিল। এই যে যখনই হচ্ছে এরকম দেখো কজ কজ থাকবে, তখন আমাদের জন্য কিন্তু দেখো এরকম এই যে ডিএক্স, এটা তো ডিএক্স আসলে ডিএক্স ডিটি, এটা ইকুয়ালস টু 0 ধরি যখন, তখন আসলে আর ডিএক্স ডিটি মানে হচ্ছে এক্স কজ এক্স ইকুয়ালস টু 0। এখান থেকে কিন্তু আমাদের এই যে এক্স এর ভ্যালু, বা তুমি বলতে পারো স্টেডি স্টেট বা বলতে পারো ফিক্সড পয়েন্টের ভ্যালুটা ক্যালকুলেট করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। যখন এরকম কঠিন হয়ে যায়, তোমাদেরকে বলছিলাম এরকম দুইটা গ্রাফ ধরতে হবে, যে এটাকে একটা ধরবা ওয়াই ইকুয়ালস টু এক্স বা ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স, আর এটাকে ধরবা ওয়াই টু ইকুয়ালস টু হচ্ছে কজ এক্স, এবং এটা দিয়ে আমরা গ্রাফ আঁকতে বলছিলাম। তো যদি কখনো দেখো এরকম তোমাকে স্টেডি স্টেট বের করতে গিয়ে কঠিন অবস্থা পড়তে হয়, তখন তুমি এরকম দুইটা গ্রাফ ধরবা। ঠিক তেমনি দেখো এটার ক্ষেত্রে তুমি বুঝো যে এটার ক্ষেত্রেও তোমার কিন্তু কষ্ট হবে, কারণ কি এটা কিন্তু একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন আছে। তুমি চাইলে সরাসরি ক্যালকুলেট করতে পারবা না এক্স এর ভ্যালুটা, মানে ডিএক্স ডিটি সমান 0 ধরার পরে দেখো এখান থেকে সরাসরি তুমি এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবা না, ঠিক আছে? তো তোমাকে তখন কি কাজ করতে হবে? এইরকম একটা কাজ করতে হবে যে একটা অংশকে ওয়াই ওয়ান আর একটা অংশকে ওয়াই টু ধরতে হবে। তাই তুমি সেই কাজটা করো। এই পুরো ব্যাপারটাকে আমি যদি ধরো এই পাশে নিয়ে আসি, আর মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে আরেকটা কাজ করতে পারি আমি এখানে এখানে আরেকটা কাজ আমাদের দেখো, এটা কিন্তু এই যে আমরা কিন্তু এই ধরনের ভুলগুলো আমি বেশি করে থাকি, তোমরা আবার করো না। সেটা হচ্ছে যখনই আমরা এই পাশে নিয়ে আসবো একটা মাইনাস থাকবে আর মাইনাস এক্স, আর এখানে একটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ক্যালকুলেশনের কারণে অনেক নাম্বার কমে যেতে পারে, ঠিক আছে? তোমাদের এইটা খেয়াল রাখতে হবে। আমি তো নাম্বার কম পাবোই, তুমি যেন না পাও। আর এখানে এটা লিখতে পারি, এইটাকে ভাইয়া ওয়াই ওয়ান নাম দাও, এটাকে ওয়াই টু নাম দাও। এবার গ্রাফটা এঁকে ফেলো একদম আগের মতো, আগের মতো এঁকে ফেলো। তাই তুমি জানো ওই ওয়াই ওয়ান, এটাকে যে আমি সুন্দর করে সাজাই যে ওয়াই, মনে করো তোমাকে ওয়াই দিয়ে বললাম ওয়াই ওয়ান আপাতত ওয়াই হিসেবে লেখো, এটা হচ্ছে আর মাইনাস এক্স। তো তোমরা দেখো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এরকম যদি থাকতো ভাইয়া, এই এমটা হচ্ছে কি, এম যদি পজিটিভ হইতো তখন হচ্ছে এরকম হইতো, তাই কিনা? এম যেহেতু এবার নেগেটিভ মানে হচ্ছে কি, এই দেখো এখানে এম এর মান হচ্ছে মাইনাস ওয়ান, মানে ডিক্রিজ করবে। তার মানে এই দেখো এই গ্রাফটা এরকম আসছে, বলো তো বুঝছো কিনা? এটা আর ইকুয়ালস টু এক্স। ওকে, তো এটা গেল। এরপরে ভাইয়া এখান থেকে একটা ব্যাপার দেখো, সেটা একটু দেখো, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ আমরা সবাই জানি। এবং দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখবা, এক্স এর ভ্যালু যখন আমরা এটাকে আমরা ধরছিলাম ওয়াই টু, যখন দেখো তুমি ই টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালু যখন তুমি 0 দিবা, তখন ওয়াই এর ভ্যালু কিন্তু তুমি পাবা, ওয়াই টু এর ভ্যালু পাবা কিন্তু 1। এই কারণে দেখো এই যে এখানে যে ইন্টারসেক্ট করলো এই পয়েন্টটা কিন্তু আমার 0,1, এটা একটু মনে রাখতে পারি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা হচ্ছে এটা, এটা তোমরা সবাই জানি আমরা, আচ্ছা যেটা আঁকা আছে বইতে। হ্যাঁ, এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তুমি যখন এই যে আর মাইনাস এক্স কে আস্তে আস্তে নিচে নামাই নিয়ে আসবা, আস্তে আস্তে নিচে নামাই নিচ্ছে, এখন কিন্তু এটা ছেদক আছে, দেখো এটা 2 পয়েন্টে ছেদ করছে, এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এবং তোমাদেরকে আমি বলছিলাম এই যে যেটা কজ এক্স এর সময় করতেছিলাম, এই যেরকম তোমাদের নিচে মনে আছে কজ এক্স এর গ্রাফ হচ্ছে 0 তে হচ্ছে সর্বোচ্চ মান, এবং এরকম এরকম, ঠিক আছে? এবং ওয়াই ইকুয়ালস টু এম এক্স যখন যাচ্ছে এখানে একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করছিল, এই যে মনে আছে একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে তখন আমরা ফিক্সড পয়েন্ট পাইছিলাম একটা, তোমাদের সবার মনে থাকার কথা। কিন্তু এখানে ইন্টারসেক্ট করছে কোন জায়গায়? দুইটাতে। এই কারণে এখানে ফিক্সড পয়েন্ট পাইলে কয়টা? দুইটা। দেখো আর যখন এদিক তাকাও, আচ্ছা ঠিক আছে, এখানে ফিক্সড পয়েন্ট পাইলে দুইটা, কিন্তু দেখো আস্তে আস্তে তুমি এটাকে নিচে নামানো শুরু করলা, এটাকে ধরে টানতে থাকলা, টানতে টানতে এখানে নিয়ে আসলা, ঠিক আছে? আচ্ছা যখন এখানে নিয়ে আসলা তখন দেখো এই যেখানে আইসা ইন্টারসেক্ট করলো, এটা কিন্তু 1,0 পয়েন্ট। আচ্ছা তুমি যখন আরেকটু নিচে নামে আসলা তখন কিন্তু ইন্টারসেক্ট করলো না, তার মানে এখানে একটা ফিক্সড পয়েন্ট পাইলা, তারা কোথায় ইন্টারসেক্ট করলো, আর এখানে কোনো ফিক্সড পয়েন্ট নাই,
নাই, কোনো ফিক্সড পয়েন্ট নাই আর এর মান। তাহলে তুমি বুঝতে পারো এখান থেকে যদি ক্যালকুলেট করো যে ধরো আর এর একটা মনে করো টানতে টানতে নিচে নামাই ফেললাম, তোমার আসল কথা কি দেখো, এইখানে কিন্তু আর এর মান হচ্ছে 1, তোমাদের নিচে মনে থাকার কথা এখানে এখানে কেন, কারণ কি বলতে পারো যে y1 ইকুয়ালস টু r মাইনাস এক্স ছিল, ঠিক আছে। আচ্ছা তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটা যদি আমরা সুন্দর করে সাজাই লিখি mx প্লাস আর, আর মানে কি ছিল জানো বলো তো, আর মানে হচ্ছে এখানে mx প্লাস সি মানে খণ্ডিতাংশের পরিমাণ y অক্ষের, যেহেতু এখানে দেখো 1,0 বিন্দুতে এসে সেট করছে, তার মানে এখানে বলতে পারি না এই যে এখানে এখানে এই যে y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে 1, তাহলে এখানে r এর মান হচ্ছে 1। তাহলে আর এর মান যখন গ্রেটার দেন, তাহলে তুমি এখান থেকে এখন একটা ব্যাপার বুঝতে পারো যে আর এর মান এখানে কিন্তু এই চিত্রের ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে আর এর মান গ্রেটার দেন 1 ছিল, এই চিত্রের ক্ষেত্রে আর এর মান 1, এই চিত্রের ক্ষেত্রে আর এর মান অবশ্যই লেস দেন 1, তুমি পারলে দেখো। কারণ এখানে কেমনে বুঝলাম আর এর মান 1, কারণ এখানে এসে ছিল, আর এখানে আমরা কি বলছিলাম জানো, এখানে হচ্ছে আমার 1,0 কি বোঝো নাই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স এর গ্রাফ থেকে আমরা জানছিলাম। এখানে কিন্তু আমি বলে নিছিলাম এই যে এই বিন্দুটা কিন্তু আমরা বের করতে বলছিলাম তোমাকে, এখানে দেখো এক্স এর ভ্যালু তুমি 0 দাও তাহলে কি পাবা, ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে হচ্ছে 1, তাহলে এই বিন্দুটা 1, তাই আর এর মান এখানে 1, আর এখানে আর এর মান লেস দ্যান 1, তার মানে তুমি বুঝতে পারছো যখন আর এর মান 1 তখন একটা ফিক্সড পয়েন্ট, যখন আর এর মান গ্রেটার দ্যান 1 দুইটা ফিক্সড পয়েন্ট, আর এর মান যখন লেস দ্যান 1 তার মানে কোনো ফিক্সড পয়েন্ট নাই। এইটা হচ্ছে সেই পাশ মার্ক 33, 33 এর থেকে বড় হলে পাশ, ফেল ছোট হলে। ঠিক তেমনি দেখো এখানে কি ঘটছে, ফিক্সড পয়েন্টের ক্রিয়েট হয়েছে আবার ধ্বংস হয়েছে, এরকম ঘটনা ঘটতেছে। আর আমি বলছিলাম তোমাকে ফিক্সড পয়েন্ট আজ মানে আস্তে আস্তে ধ্বংস হচ্ছে বা আস্তে আস্তে বাড়ছে, এই ঘটনা হচ্ছে স্যাডেল নোড বাইফার্কেশন। তাহলে এখানে অবশ্যই অবশ্যই স্যাডেল নোড বাইফার্কেশন ঘটছে, এবং বাইফার্কেশন পয়েন্ট করতো, বাইফার্কেশন পয়েন্টটা হচ্ছে আর ইকুয়ালস টু 1। বলো তো বুঝছো কিনা? ওকে, আজকে এই পর্যন্ত। আমরা হয়তো অনেক পেঁচাইছি, তুমি তোমার মতো করে নিবা, হয়তো বলার ক্ষেত্রে আবার ভুল ত্রুটি হতে পারে, তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কারণ অনেক কিছু মেনটেন করে আমরা হচ্ছে তোমার অনেক দিকে তাকাইতে হয়, ঘড়ি, ঘুম, সবকিছু দিকে তাকাইতে গিয়ে অন্য কিছু ভুল করে ফেলি, অথবা এই যে নোট করতে যায় ধরো প্লাসের জায়গায় মাইনাস দিয়ে ফেলছি, মাইনাসের জায়গায় প্লাস দিয়ে ফেলছি, সেটা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এমনিতে আবার বলতে গিয়েও ভুল বলে ফেলি কখনো কখনো, সেটা সবাই ক্ষমা সুন্দর পাবে, দেখো ভালোভাবে থাইকো। ঠিক আছে, আবার পরবর্তী দিন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ট্রান্সক্রিটিক্যাল এবং হচ্ছে পিস ফর বাইফার্কেশন এবং হোপ বাইফার্কেশনকে শেষ করে দিতে। আজকে একটু বেশি সময় লেগে গেছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থেকো।